আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? দ্বিতীয় ক্লাসে লাইভে এসে পড়লাম, সব কিছু কানেক্ট করে একবার এসে পড়ছি। সামান্য একটু লেট হয়েছে, সমস্যা নেই। আমার অডিও ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা জানো? আমার ভয়েস, স্ক্রিন সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু জানাও, তাহলে আমরা শুরু করে দিই। বলে ফেলো। আচ্ছা, আশা করি আমাদের সব কিছু ক্লিয়ার আছে, সব ঠিকঠাক শোনা যাচ্ছে হয়তো। সো বাংলা সেকেন্ডের যে লাস্ট পার্ট আমাদের, সেই পার্টটা আজকে শুরু করব। ওকে, সো আসো আমরা শুরু করি। ঠিক আছে। সো স্বাগতম সবাইকে আমাদের বাংলা সেকেন্ড ক্লাসে। বাংলা সেকেন্ডে বলতে গেলে আজকে লাস্ট ক্লাস। এই বাংলা সেকেন্ডের লাস্ট ক্লাসে আমরা হচ্ছে মানে ব্যাকরণের সব টপিক আমাদের হয়ে গেছে। এখন আমাদের লাস্ট যে টপিকটা বাকি সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব এখানে হচ্ছে বাক্য রিলেটেড যত পড়াশোনা আছে, ঠিক আছে? এতদিন তো আমরা শব্দ বা শব্দ গঠন, শব্দের চেঞ্জ, সমাস, উপসর্গ যাই যাই পড়ছি, সব তো আমাদের শব্দের সাথে রিলেটেড, কোনোটা তো বাক্যের সাথে রিলেটেড সেভাবে ছিল না। অপপ্রয়োগটা বাক্যের সাথে রিলেটেড বলা যায়, তবে সেটা হচ্ছে একটা গঠন করা বাক্য, জাস্ট আমরা ভুল শুদ্ধগুলো আইডেন্টিফাই করতাম। তাও বলতে গেলে সেই কাজটাও শব্দেরই কাজ, কিন্তু অ্যাকচুয়ালি বাক্য নিয়ে পড়াশোনা বা বাক্যতত্ত্ব যেটা, সেটা হচ্ছে আজকের ক্লাসে হবে। বাক্যতত্ত্ব থেকে নর্মালি আমাদের দুই টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের ব্যাখ্যামূলক, আর একটা হচ্ছে আমাদের নির্ণয়মূলক। নির্ণয়মূলক বা হচ্ছে পরিবর্তনমূলক, নির্ণয়মূলক বা এটাকে বলা যায় আমাদের পরিবর্তনমূলক, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আমাদের আসে। পরিবর্তনমূলকে হচ্ছে আমাদের কয়েকটা বাক্য দিয়ে দেয়, সেখান থেকে যে কোনো পাঁচটা আমাদের পরিবর্তন করতে হয়। আর যখন ব্যাখ্যামূলক আসে আমাদের কিছু ব্যাখ্যামূলক অ্যান্সার লিখতে হয়, ঠিক আছে? সো যদি আমরা একটু কোশ্চেনগুলো দেখি যে কীরকম ব্যাখ্যামূলক আসে বা কী আসে না আসে। ব্যাখ্যামূলক কোশ্চেন নর্মালি তিনটেই আসে, এর বেশি ব্যাখ্যামূলক কোশ্চেন নর্মালি আসে না, আমি আসতে দেখিনি গত 6-7 বছরে। নর্মালি আসলে এগুলাই ঘুরে ফিরে আসে, এগুলাই বারবার আসে। হয় আসবে বাক্য কাকে বলে, একটা সার্থক বাক্য গঠনে কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক, এটা বাক্য গঠনের বাক্যের সংজ্ঞায় 1 মার্ক, এই বৈশিষ্ট্যের এইটা 4 মার্ক। অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, এখানে বাক্য কাকে বলে সংজ্ঞা দিয়ে অর্থ অনুসারে শ্রেণী বিভাগ চাইতে পারে, এটা টোটাল থাকবে 5 মার্ক। আর গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, উদাহরণসহ বাক্যের প্রকারভেদ আলোচনা, এখানে আসে 5 মার্কের, এটা একটা আসে, ঠিক আছে? এখানে হচ্ছে 1+4, এটাও 5। তো যে কোনো একটা আসবে, ঠিক আছে? এই তিনের মধ্যে যে কোনো একটা আসবে, আজকে তিনটা নিয়ে আলোচনা করব। এবং বাক্য পরিবর্তন, বাক্য কীভাবে পরিবর্তন করতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। বাক্য পরিবর্তনের অনেকগুলো রুলস আছে, অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, বাট সেদিকে আমি যাচ্ছি না। সার্থক বাক্য গঠনের যে কী কী বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এবং অর্থ গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার বা কীভাবে চেঞ্জ হয়, এগুলো যদি প্রপারলি আমরা জানতে পারি, তখন দেখা যায় যে একটা বাক্য থেকে একটা বাক্য পরিবর্তন করতে হলে আমি যেটাতে কনভার্ট করব সেটার বৈশিষ্ট্য কী কী সেটা তো আমি পড়ে ফেলছি। সো আমার আলাদাভাবে আর রুলস পড়া দরকার নেই, আলাদাভাবে কীভাবে কনভার্ট করবো আমার নতুন করে জানার দরকার না, আমি অলরেডি জানি, জাস্ট একটু বোঝার ব্যাপার আছে, ঠিক আছে? একটু বৈশিষ্ট্যগুলো জানার ব্যাপার আছে। সো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করা যাক। ব্যাখ্যামূলক দিয়ে আমরা শুরু করি যে বাক্য কাকে বলে। বাক্য জিনিসটা কি? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ বা শব্দের সমন্বয় যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়। পরস্পর সম্পর্কযুক্ত, এই লাইনটা অনেকে মিস করে। পরস্পর সম্পর্কযুক্ত এটা লিখতে হবে, কারণ শুধু নর্মালি শব্দ বা পদ বসাই অর্থ বা মানে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা পসিবল না, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড থাকে বাক্যের শব্দগুলো। সো পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ বা শব্দের সমন্বয় যখন বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে। বাক্যের সংজ্ঞা গেল, সাথে একটা উদাহরণ দিয়ে দিব, যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, ঠিক আছে? সেম শব্দগুলোই কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত, একটার সাথে একটা রিলেটেড। বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, কি লাভ করেছে? স্বাধীনতা লাভ করেছে। কে লাভ করেছে? বাংলাদেশ লাভ করেছে। কবে লাভ করেছে? 1971 সালে। সো একটার সাথে একটা কিন্তু রিলেটেড। আমি কিন্তু রিলেভেন্ট কোয়েশ্চেন করে অ্যান্সারগুলো পাচ্ছি, যে স্বাধীন দেশের জন্মে আমি গর্বিত, ঠিক আছে? তো এইরকমভাবে আমরা বাক্যের উদাহরণ দিতে পারি, এগুলো আমাদের নর্মাল দৈনন্দিন ব্যবহৃত বাক্যগুলো। এখন সার্থক বা আদর্শ বাক্য গঠনের জন্য তিনটা গুণ আবশ্যক, তিনটা গুণ বা বৈশিষ্ট্য আবশ্যক। বাক্য হইতে হলে যে তিনটা গুণ থাকতে হবে সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি অর্থাৎ নৈকট্য এবং যোগ্যতা। আচ্ছা, নৈকট্য বলতে কি বোঝানো যাবে, আসক্তি বলতে কি বোঝানো যাবে, প্রত্যেকটাই ডিটেলসে যাব।
আগে আমরা নামগুলো জানি, আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এই তিনটা বৈশিষ্ট্য না থাকলে সার্থক বাক্য গঠিত হবে না। সার্থক বাক্য গঠিত হবে না, ফলে কি হবে, বক্তার মনোভাবও যথাযথ প্রকাশ পাবে না। এই লাইনটা লিখতে হবে যে সার্থক বাক্য গঠন হবে না কেন, কারণ বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ হবে না বা প্রপারলি যথাযথভাবে প্রকাশ হবে না। সো যদি আমরা দেখি আকাঙ্ক্ষাটা কি, আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য এক পথ শোনার পর আরেক পথ শোনার ইচ্ছা। মানে সোজা ভাষায় বলতে গেলে আকাঙ্ক্ষা হচ্ছে কন্টিনিউইটি। একটা জিনিস কন্টিনিউ হচ্ছে, একটা বাক্য যে কন্টিনিউ হচ্ছে, এই কন্টিনিউইটিটা হচ্ছে আকাঙ্ক্ষা। যে আমি একটা পদের পর একটা পদ বলতেছি, আমি বাক্যটাকে কন্টিনিউ করে যাচ্ছি, পুরো কথাটা শেষ হওয়ার পর আমার বাক্যটা শেষ হবে। এই যে বাক্যটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি যে বলে যাচ্ছি, আমার সামনে যে শ্রোতা আছে তার যে শোনার আকাঙ্ক্ষা বা তার যে বাক্যটা শেষ হওয়ার আকাঙ্ক্ষা, এইটা হচ্ছে, এটাকে আকাঙ্ক্ষা বলে, ইচ্ছাটাকে আকাঙ্ক্ষা বলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, পুরাটা কিন্তু একটা বাক্য। আমি যদি ঢাকা বাংলাদেশের এটা বলে থেমে যাই, তাহলে কিন্তু আকাঙ্ক্ষাটা রয়ে যাবে, আকাঙ্ক্ষাটা অসম্পূর্ণ থাকবে। সেই আকাঙ্ক্ষাটা আমাকে পূর্ণ করতে হবে। অর্থই অনর্থের মূল, এখানে মূল লিখতে হবে, শুধু অর্থই অনর্থে লিখলে হবে না। যেহেতু এই দুটা লেখা হয়নি, বাক্যটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়নি, তাই এরা পূর্ণাঙ্গ বাক্য নয়, এরা সার্থক বাক্য নয়, সার্থক নয়, এরা সার্থক বাক্য নয়। সো সার্থক হইতে হলে আকাঙ্ক্ষা, এই কন্ডিশনটা পূর্ণ থাকতে হবে। এরপর আসে আসক্তি। আসক্তি হচ্ছে বলতে গেলে আমাদের মানে কি বলে, সিকোয়েন্স। ঠিক আছে, আসক্তিটাকে আমরা নর্মালি বলতে পারি সিকোয়েন্স। এই আসক্তি কিন্তু আসক্তি না, আসক্তি হচ্ছে অ্যাডিকশন, আর আসক্তি এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। যে বাক্যের সম্পূর্ণ প্রভাব প্রকাশের জন্য বাক্যস্থিত পদগুলোকে সঠিকভাবে সাজিয়ে লেখা, সঠিকভাবে সাজিয়ে লেখা। প্রপারলি সাজিয়ে না লিখলে, উল্টাপাল্টাভাবে যদি লেখা হয়, তখন সেইটা মানে দেখা যাবে যে হজবরল লাগছে, বা বাক্যস্থিত পদগুলো আগে পরে হলে তখন দেখা যাবে সাজানোর অভাবে একটা প্রপার মিনিং প্রকাশ করতে পারতেছে না, এই জন্য তখন সেটা সার্থক বাক্য হবে না। সো এই যে সঠিকভাবে সাজানোটা যে গুরুত্বপূর্ণ, এই সঠিকভাবে সাজানোটাই হচ্ছে আসক্তি। যেমন যদি একটা বাক্য দেখি, শেরে বাংলা মহান নেতা ছিলেন, এটা কিন্তু একটা সুন্দর বাক্য, একটা প্রপার বাক্য, এখানে আসক্তি ঠিকঠাক আছে। যদি বলা হয় মহান শেরে বাংলা ছিলেন নেতা, হবে না। তারপরে যে গগনে গরজে মেঘ ঘন বরষা, এই পাঁচটা শব্দকে যদি আগে পরে করা হয়, তাহলে কিন্তু লাইনটা পুরো উল্টাপাল্টা হয়ে যাবে। এই যে মেঘ বরষা গরজে ঘন গগনে, এরকম যদি উল্টাপাল্টা করে লেখা হয় একটা পরে আরেকটা, তাহলে কিন্তু এই বাক্যটার ভাব, এইখানে যা বোঝানো হয়েছে যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এইখানে যে একটা মিনিং বোঝানো হয়েছে, এই আসক্তিটা না থাকার কারণে, জাস্ট সেম শব্দগুলাই আগে পরে লেখার কারণে মিনিংটা প্রকাশ পাচ্ছে না, মিনিংটা প্রপারলি মানে যথাযথভাবে প্রকাশ হচ্ছে না। এর ফলে বাক্যটার ভাব সঠিকভাবে প্রকাশিত হয় না, এবং এর ফলে আসক্তিটা মেনটেন হয় না, সার্থক বাক্য গঠন হয় না। ঠিক আছে, সার্থক বাক্য গঠন হয় না। সো সার্থক বাক্য গঠন করতে হলে আমাদের আকাঙ্ক্ষাও দরকার, আসক্তিও দরকার। ঠিক আছে, আকাঙ্ক্ষা এবং আসক্তি দুইটা কন্ডিশনে আমাদের ফিল আপ করা দরকার। নেক্সট হচ্ছে যোগ্যতা। নেক্সট যোগ্যতাটা কি, আকাঙ্ক্ষাও আছে আসক্তিও আছে, কিন্তু মিনিং মিলে নাই। মানে ওই যে আমি একদম শুরুতে যে কথাটা বলছি, এই যে আমি বললাম না একটা সংজ্ঞার মধ্যে পার্টটা লিখতে হবে পরস্পর সম্পর্কযুক্ত, এই পরস্পর সম্পর্কযুক্ত এই অংশটাই, সংজ্ঞার এই অংশটাই হচ্ছে বাক্যের যোগ্যতাকে নির্দেশ করে। যে পরস্পর সম্পর্কযুক্ত যদি না হয়, বাক্যের যোগ্যতাই থাকবে না, তখন সে বাক্যটা প্রপার হবে না, অর্থের কারণে সেই বাক্যটা সার্থক হবে না। যে বাক্যের অর্থগত এবং ভাবগত মিলনের জন্য ব্যবহৃত পদের সুষম সমন্বয়কে, এই যে পরস্পর সম্পর্কযুক্ত যেটা বললাম, সুষম সমন্বয়কে যোগ্যতা বলে। যেমন নর্মালি আমরা কি বলি, সে নিয়মিত কলেজে যায়, পাখির আকাশে ওড়ে, নর্মাল কথাবার্তা, সব ঠিক আছে। কিন্তু যদি বলা হয় সে নিয়মিত চাঁদে যায়, এটা কি কোনোদিন পসিবল? এটা আকাঙ্ক্ষাও হয়েছে, আসক্তিও হয়েছে, কিন্তু যোগ্যতা হয়নি। সে নিয়মিত চাঁদে যায়, এই জিনিসটা পসিবলই না। যোগ্যতা বা ভাবগত মিলনের দিক দিয়ে এই জিনিসটা কখনো সম্ভব না। তারপর মাছেরা আকাশে ওড়ে, মাছ কখনো আকাশে উঠতে পারে না, নিয়মিত চাঁদে যাওয়া সম্ভব না। সো এই ব্যাপারগুলো যুক্তিসঙ্গত না। এই যুক্তিসঙ্গত না হওয়ার কারণে বাক্যটা সার্থক হবে না, বাক্যটা সার্থক হবে না। তাহলে আকাঙ্ক্ষা এবং আসক্তি অনুযায়ী বাক্যগুলো সঠিক হলেও যুক্তিসঙ্গত অর্থের অভাবে বক্তার মনোভাব প্রকাশে অর্থগত ভাবগত সমন্বয়ে সাধিত হতো না। ঠিক আছে, আকাঙ্ক্ষা এবং আসক্তি অনুযায়ী বাক্যগুলো সঠিক হলেও যুক্তিসঙ্গত অর্থের অভাবে, যুক্তিসঙ্গত অর্থের অভাবে, এই যুক্তিসঙ্গত অর্থ এই দুটো মেনটেন হয়নি, যার ফলে অর্থগত এবং ভাবগত সমন্বয়ে সাধিত হবে না মনোভাব প্রকাশে, যার ফলে যোগ্যতার অভাবে বাক্য হিসেবে গণ্য হবে না। ঠিক আছে, যদি সার্থক বাক্য গঠনে কি কি বৈশিষ্ট্য বলে, তাহলে এইটা লিখতে হবে। এটা খুবই বিখ্যাত একটা কোশ্চেন, আমি বলবো এটা একটা 3 স্টার কোশ্চেন। যদি কেউ বাক্যের মধ্যে রচনামূলক অ্যান্সার করে, তাহলে তার জন্য এই অ্যান্সারটা জানা দরকার। ঠিক আছে, দেখি কমেন্টের কি অবস্থা, একটু দেখে আসি। আচ্ছা, ঠিক আছে।
ওকে, সো আমরা যদি পরের কোশ্চেনটা দেখি, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ। বাক্যের সংজ্ঞা কাকে বলে? আমি বাক্যের সংজ্ঞা তো অলরেডি দিয়ে দিচ্ছি, আমি বাক্যের সংজ্ঞা দ্বিতীয়বার আনলাম না, আমি জাস্ট অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগটা আলোচনা করব। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ যদি আলোচনা করতে যাই, প্রথমে আমাকে 7টাই লিখতে হবে, যে আচ্ছা 7 ভাগে যে ভাগ করা যায়, অর্থ অনুসারে বাক্যকে যে 7 ভাগে ভাগ করা যায়, 7টা ভাগ কী কী, আগে আমি ভাগগুলো সিরিয়ালি লিখবো, তারপর প্রতিটা ভাগের ভিতর আমি একটা একটা করে উদাহরণ এবং ছোট্ট করে সংজ্ঞা দিব। যেমন প্রথমটা হচ্ছে বিবৃতিমূলক, আমাদের স্টেটমেন্ট, আমাদের যেটাকে আমরা বলি স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ, স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ, ঠিক আছে, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যেটাকে বলি। তো এটার ভিতরে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুইটাই আছে, এইদিকে আমরা না যেটা ওই ডিটেলে গেলে বুঝতে যাবে। প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ, যেটাকে আমরা ইংলিশে ইন্টারোগেটিভ বলি, সেই প্রশ্নবোধক হচ্ছে বাক্যের একটা টাইপ। তারপর হচ্ছে আদেশবাচক। আচ্ছা, এইখানে একটা ব্যাপার হচ্ছে, আদেশবাচক, অপেক্ষাসূচক, সন্দেহসূচক, এই তিনটাকে আমরা ইংলিশে একসাথে বলি ইম্পেরেটিভ। আর ইচ্ছা প্রকাশককে আমরা বলি অপটেটিভ, আবেগসূচককে আমরা বলি এক্সক্লেমেটরি, ঠিক আছে, আমরা বলি এক্সক্লেমেটরি। সো ব্যাপারটা কি, ইন্টারোগেটিভ তো প্রশ্নবোধক, আদেশবাচক ইম্পারেটিভের মধ্যে আদেশবাচক করে, সেটা বলতে পারি অপেক্ষা বা সন্দেহসূচক। এটাকেও বলতে গেলে আমাদের কার্যকারণাত্মক বা সংশয়বাচক, যেটা সেটা কিছু ক্ষেত্রে ইম্পারেটিভের মধ্যে পড়ে, কিছু ক্ষেত্রে অ্যাসার্টিভের মধ্যেও পড়ে, ঠিক আছে। আর প্রার্থনা বা ইচ্ছা প্রকাশক যখন এরকম হয়, তখন আমরা অপটেটিভ সেন্টেন্স বলি এটাকে ইংলিশে, ঠিক আছে। ইংলিশগুলো আমরা পড়ে অভ্যস্ত, তো বাংলার সাথে ইংলিশকে রিলেট করে পড়ার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি। আর আবেগসূচক বা উচ্ছ্বাসাত্মক, উচ্ছ্বাস প্রকাশ করে বা আবেগ প্রকাশ করে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি, ঠিক আছে। আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করে আমাদের এক্সক্লেমেটরি। এরপর দেখি যে কোনটার ভিতরে কি আছে। বিবৃতিমূলক বা নির্দেশাত্মক। বিবৃতিমূলক বা নির্দেশাত্মক এই বাক্য যেটাকে আমরা অ্যাসার্টিভ বলছি, সেই অ্যাসার্টিভের ক্ষেত্রে বা স্টেটমেন্ট বলার ক্ষেত্রে আমরা কি বলি, সাধারণভাবে যে কোনো কিছু বিবৃতি বা বর্ণনা নির্দেশ করি। এই শ্রেণী বাক্যে সাধারণভাবে কোনো কিছু বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয়। আবার এখন বিবৃতিটা আমার হ্যাঁ বোধক বিবৃতি হতে পারে, না বোধক বিবৃতি হতে পারে। সেই ভিত্তিতে নির্দেশাত্মক বাক্য হচ্ছে দ্বিবিধ বা দুই প্রকার। দ্বিবিধ মানে হচ্ছে দুই প্রকার, যেমন অস্তিবাচক বা হ্যাঁবোধক আর নেতিবাচক। অস্তি থেকে নেস্তি হবে না কিন্তু, বা নেতিবাচক হবে, ঠিক আছে, না বোধক বা নেতিবাচক হবে। অস্তিবাচক থেকে নেতিবাচক হবে, অস্তিবাচকের বিপরীতটা হ্যাঁবোধক আর না বোধক। তো অস্তিবাচক কখন হবে, যখন কোনো ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা বিবৃতি হ্যাঁ সূচক অর্থ নির্দেশ করবে, তখন সেটাকে অস্তিবাচক বলা হবে। আর না বোধক নির্দেশ করে সেটাকে নেতিবাচক বলা হবে, বা কোনো কিছু অস্বীকার করতে নেতিবাচক বলা হবে, ঠিক আছে। সো ভাব বা বক্তব্যের অস্তিত্ব যদি হ্যাঁ বোধক হয়, যেমন সুবর্ণ একজন মেধাবী ছাত্র, তসলিমা পরীক্ষায় প্রথম হয়েছে, এগুলোর মধ্যে কোনো না বোধক ব্যাপার স্যাপার নাই, ঠিক আছে। এগুলোর মধ্যে কোনো না বোধক অর্থ বা না বোধক বা অস্বীকারমূলক বা নেতিবাচক কোনো এক্সপ্রেশন নাই। তার ফলে এই দুইটা হচ্ছে আমাদের, মানে কি বলা যায়, এই দুটো হচ্ছে আমাদের অস্তিবাচক বাক্য। আর যদি নেতিবাচক বলে, তাহলে যে অস্বীকার বা না বলতে, না বোধক অর্থে আমাদের নেতিবাচক বাক্য ব্যবহার, যেমন মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ওখানে বসার জায়গা নেই, এটা তোমার পারার কথা না, এখন এই জিনিসটা ঘটবে না। এই যে না বুঝাইতেছে নেতিবাচক, এগুলো হচ্ছে না বোধক বা নেতিবাচক বাক্যের অন্তর্গত, ঠিক আছে, হ্যাঁ বোধক আর না বোধক। তো এখান থেকে আমি কিন্তু চিনে যেতেছি, আমাকে যদি একটা নর্মাল বিবৃতিমূলক দিয়ে বলে বা একটা নর্মাল বাক্য দিয়ে বলে অস্তিবাচক থেকে নেতিবাচক করতে বা নেতিবাচক থেকে হ্যাঁ বোধক বা অস্তিবাচক করতে, আমি কিন্তু জাস্ট এই সংজ্ঞা দিয়ে আমি যে কনসেপ্টটা পেলাম, আমি কিন্তু সেটা দিয়ে করতে পারবো। জাস্ট আমাকে কনভার্সনের ক্ষেত্রে একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যে মিনিং যেন সেম থাকে কনভার্সনে। জাস্ট বা বাক্য পরিবর্তনে আমি যখন অ্যাপ্রোচ করব, বাক্য পরিবর্তনে আমি যখন একটা বাক্যকে কনভার্ট করব, তখন আমার জাস্ট এই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি হ্যাঁ বোধক করি, না বোধক করি, প্রশ্নবোধক করি, আদেশবাচক করি, যাই করি না কেন, মিনিংটা যেন আমার সেম থাকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মতো। জাস্ট আমি যদি এই একটা জিনিস খেয়াল রাখি, আর এই কনসেপ্টগুলো, এই যে এখন যেগুলো পড়ে দিয়েছি, এগুলো ভালো করে বুঝি, তাইলে মোটামুটি আমি একটা বাক্য থেকে একটা বাক্যে ইজিলি কনভার্ট করতে পারবো, ঠিক আছে। আর উদাহরণ প্র্যাকটিস করলে তো মোটামুটি জিনিসগুলো আরও মাথায় চলে আসবে, যে আচ্ছা জিনিসগুলো কোন প্যাটার্নে কাজ করে। কারণ কোয়েশ্চেন কখনো একদম প্রতি বছর ইনোভেটিভ কোয়েশ্চেন কখনোই করে না, একটা প্যাটার্ন অলওয়েজ ফলো হয়। জাস্ট প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে, প্রতিটা সেগমেন্টের ক্ষেত্রে প্যাটার্নটা ধরতে পারতে হবে। যদি সেই প্যাটার্ন ধরে সেই অনুযায়ী ক্র্যাক করা যায়, তাহলে ফুল মার্ক তোলা পসিবল। ব্যাকরণ এমন একটা জিনিস, ঠিক আছে। সো নির্দেশাত্মক গেল, এবার আসে প্রশ্নবোধকে। এ শ্রেণীর বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয়, খুবই স্বাভাবিক ব্যাপার। এই কারণে আমরা প্রশ্নবোধক বা জিজ্ঞাসাত্মক বলি, যে ট্রেন কি ছেড়েছে, তুমি কি পাগল হয়েছো, এটা কি হয়েছে, ক্লাসটার কতক্ষণ চলবে, এরকম কোয়েশ্চেনগুলোকে বলা হয়, বা এরকম কোয়েশ্চেন সূচক ইন্টারোগেটিভ বাক্যকে আমরা প্রশ্নবোধক বা জিজ্ঞাসাত্মক বাক্য বলি। খুব ইজি জিনিস।
অনুজ্ঞাসূচক বা আদেশবাচক। আদেশ তো আমরা জানি কমান্ড, কিন্তু অনুজ্ঞা বলতে শুধু আদেশ না, আদেশ, অনুরোধ, নিষেধ, নির্দেশ, উপদেশ সবগুলাকে একসাথে বোঝায়, যে আমাদের আদেশবাচক বা অনুজ্ঞাসূচক বলতে বোঝায়। এক বাক্যে এগুলাকে বা একসাথে অনুজ্ঞাসূচক বলে, যে শ্রেণী বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। সো আমি শুধু এটাকেও ইম্পেরেটিভ বলতে পারি। আর হচ্ছে আমাদের যে অপেক্ষাবাচক বা সন্দেহসূচক, যে এক্সট্রা দুইটা টাইপ আমরা বাংলায় পাইছি, ইংলিশে পাইনি, ইংলিশে ওই দুটাকেও হয়তো কিছু ক্ষেত্রে অ্যাসার্টিভ, কিছু ক্ষেত্রে ইম্পারেটিভের অন্তর্ভুক্ত করা হয়, এক্সপ্রেশনের উপর নির্ভর করে আর কি। যে আপনি অনুগ্রহ করে সব খুলে বলুন, কখনো মিথ্যা বলো না, এটা একটা অনুরোধ। আপনি অনুগ্রহ করে যে বলা হচ্ছে, এটা একটা অনুরোধ, এটা অনুজ্ঞা। কখনো মিথ্যা বলো না, এটা উপদেশ, এই উপদেশটা অনুজ্ঞার মধ্যে পড়বে। সো এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বা আদেশবাচক। আদেশবাচকও না, অনুজ্ঞাসূচক বাক্য আর কি, ইম্পারেটিভ যেটাকে আমরা বলি। আর প্রশ্নবোধক হচ্ছে ইন্টারোগেটিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ। এরপর যদি আমরা দেখি আর কি কি আছে, আচ্ছা, ইচ্ছা প্রকাশক বা প্রার্থনা সূচক, ওই যে অপটেটিভ যেটা বলছিলাম, অপটেটিভ। এই শ্রেণী বাক্যে বক্তার কোনো কিছুর ইচ্ছা বা প্রার্থনায় প্রকাশ করা হয়, উচ্ছ্বাস প্রকাশ করা হয় না। উচ্ছ্বাস প্রকাশ পায় আবেগ সূচকে, উচ্ছ্বাস প্রার্থনা সূচকে প্রকাশ পাবে না। এটা টাইপিং মিস্টেক উঠে আসছে। শুভ অশুভ ইচ্ছা বোঝাতেও এই শ্রেণী বাক্য ব্যবহৃত হয়। হ্যাঁ, মানে এখানে হচ্ছে শুভ অশুভ ইচ্ছা বলতে কি, এখানে হচ্ছে ইচ্ছা প্রার্থনার সাথে বিশ্বাসের ব্যাপারগুলো আর কি, সেখান থেকে আর কি আসে শুভ অশুভ ইচ্ছা বোঝাতে এই শ্রেণী, মানে সেই শ্রেণীটাকে এই বাক্যের প্রার্থনা সূচক বাক্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন সবার মঙ্গল হোক, যদি প্রথম হতে পারতাম, তুমি দীর্ঘজীবী হও, আল্লাহ তোমার উপর রহম করুক, এরকম প্রার্থনা সূচক বা ইচ্ছা প্রকাশক। যদি প্রথম হতে পারতাম, এটা ইচ্ছা সূচক, সবার মঙ্গল হোক বা আল্লাহ তোমার উপর রহম করুক, এটা হচ্ছে আমাদের প্রার্থনা সূচক। আর যদি বলি, যদি আমি এটা পেয়ে যেতাম, যদি আমি A+ পেতাম, যদি আমি ভালো করতে পারতাম, যদি আমি টাইম মতো লিখে শেষ করতে পারতাম, এই ইচ্ছাগুলা, এগুলো হচ্ছে ইচ্ছা প্রকাশক। ঠিক আছে, রিলেভেন্ট উদাহরণগুলো দিতেছি যেন রিলেট করতে সহজ হয়। কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ, ইংলিশে সোজা ভাষায় বলতে গেলে এটা কন্ডিশনাল। ইংলিশের ক্লাসটা আমি গতকালকে করেছিলাম, ওই যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল। সো এখানে অত জিরো ফার্স্ট সেকেন্ড নাই, জাস্ট কন্ডিশনাল জানলেই হবে যে এই শ্রেণী বাক্যে একটা ঘটনার উপর আরেকটা ঘটনা নির্ভরশীলতার সম্বন্ধ স্থাপিত হয়। এখানে হচ্ছে কি, পুরা বাক্যের মধ্যে একটা ঘটনার সাথে একটা ঘটনা রিলেটেড থাকে, দুইটা ঘটনা একসাথে বর্ণনা করা। যেমন বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে। সো বৃষ্টি হওয়া একটা ঘটনা, ফসল পুড়ে যাওয়া একটা ঘটনা। এখন দুইটা ঘটনা কিভাবে রিলেটেড? যদি বৃষ্টি না হয় তাহলে ফসল পুড়বে, বৃষ্টি হলে পুড়বে না। কিন্তু বৃষ্টি যদি না হয়, খরা যদি থাকে, রোদ যদি প্রখর থাকে, ফসলটা আস্তে আস্তে পুড়ে যাবে, ঠিক আছে, বা জ্বলে যাবে। তো সে অর্থে আমরা বলতে পারি বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে, এটা একটার সাথে ইন্টারকানেক্টেড। এই কন্ডিশনটা ফিল আপ না হলে এটা হয়ে যাবে। আপনি না এলে ভালো লাগবে না, তো ভালো লাগা না লাগা এটা হচ্ছে আপনি আসা না আসার উপর নির্ভরশীল। তো দুইটা ঘটনা একটার সাথে একটা সম্পর্কিত এবং একটার সাথে একটা শর্ত সাপেক্ষে জড়িত, যে আপনি না এলে ভালো লাগবে না। ঠিক আছে, আপনার আশাটা হচ্ছে ভালো লাগার উপর ডিপেন্ডেন্ট, বা ভালো লাগাটা আপনার আশার উপর ডিপেন্ডেন্ট শর্ত সাপেক্ষে। ঠিক আছে, ভালো লাগবে কোন শর্তে? আপনি এলে। তো এই অর্থের একটা শর্ত সাপেক্ষ বা কার্যকারণাত্মক, কোনো কাজের কারণ বর্ণনা করা হয়, কার্যকারণাত্মক। ঠিক আছে, কার্যকারণাত্মক। আপনি না এলে ভালো লাগবে না, বা বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে। ঠিক আছে, বা এটা না করলে তুমি ভালো করবে না, তুমি এটা করবা তারপর ভালো করবে। এটা না করে, এই কন্ডিশনে ফিল আপ না করে তুমি ওই কন্ডিশনটা যেতে পারবা না। এই ঘটনাটা সম্পন্ন না করে বা এই ঘটনার শর্ত ফিল আপ না করে ওই ঘটনা তুমি ফিল আপ করতে পারবা না। ওকে, এই হচ্ছে ব্যাপার। সংশয়বাচক বা সন্দেহসূচক, এ শ্রেণীর বাক্যে বক্তার মনে সংশয় বা সন্দেহ জেগে ওঠে। এটাকে স্পেসিফিক্যালি ইম্পারেটিভ বা অ্যাসার্টিভের এখানে ফেলা যায় না, যে কোনো একটাতেই পড়তে পারে। এটা আলাদাভাবে বাংলায় একটা মানে শব্দে বলা, বাক্যের একটা প্রকারভেদ বা শ্রেণীবিভাগ ধরা হয়। বাট ইংলিশে এরকম কোনো শ্রেণীবিভাগের অস্তিত্ব নাই, এটা বাংলা ভাষাতেই অস্তিত্বটা আছে, যে বক্তার মনের সংশয় বা সন্দেহ প্রকাশ করার জন্য সন্দেহসূচক বাক্য। হয়তো আমাদের মনে সন্দেহ বেশি, বাংলা ভাষায় এরকম একটা আলাদাভাবে শ্রেণীবিভাগই করা হয়ে গেছে। যাই হোক, সমস্যা নেই। যে আমার মনে হয় না সে আসবে, এই যে আমার মনে হয় না সে আসবে, মনে হয় না কি আমরা অস্তিবাচক নেতিবাচক বলে সরি নেতিবাচকে ফেলতে পারি, কিন্তু এখানে জিনিসটা একটা সন্দেহ প্রকাশ করতেছে বা একটা সংশয় প্রকাশ করতেছে, যে আচ্ছা একটা ডাউট ফিল করতেছে, যে আমার মনে হইতেছে না যে সে আসবে, বা হয়তো আছে কোথাও এখানে, বা রাখছি হয়তো এদিকে কোথাও একটা কলম, আমি খুঁজে পেতেছি না, এটা হয়তো এদিকেই কোথাও আছে, আমি কোথাও রেখে দিয়েছি, এখন খুঁজে পেতেছি না। বা তুমি জিজ্ঞেস করলা যে আচ্ছা এই দোকানটার কথা, আমি বললাম যে সামনে দেখেন এই ডান দিকের গলিতে থাকতে পারে। তা আমি যে সন্দেহ বা সংশয়ের সাথে যে কিছু একটা বলতেছি, বা যে আজ বোধহয় বৃষ্টি হবে, কালকে বোধহয় ক্লাস হবে না, এরকম এই বোধহয় বা সন্দেহ বা আমার মনে হয় না বা থাকতে পারে, এরকম মানে যেটা আমরা শিওর না হয়ে বলতেছি, সেরকম
অর্থ যখন প্রকাশ পাবে তখন সেটাকে আমরা সন্দেহ বা সংশয়বাচক বাক্য বলি। আর আবেগসূচক তো এক্সক্লেমেটরি, এটা হচ্ছে আমাদের একদম আবেগ উচ্ছ্বাস বাক্যকে ছাড়াই প্রকাশ পাবে, আলাদাভাবে বাক্যের মধ্যে এটা থাকবে। এবং এটার সাথে সবসময় এক্সক্লেমেটরি বলতে একদম বাক্য থেকে আলাদা হয়, আবেগ শব্দ দিয়ে প্রকাশ পাবে এমন না। অনেক সময় দেখা যায় যে নর্মাল বাক্যগুলোও এরকমভাবে আমাদের আবেগটাকে উচ্ছ্বাসটাকে প্রকাশ করে, ওটা নর্মাল সেন্টেন্স হিসাবে না, ওটা আবেগসূচক বাক্য হিসেবে গণ্য হয়। ওটা শুনলেই বোঝা যাবে যে শ্রেণী বাক্যে আনন্দ, শোক, উৎসাহ, ঘৃণা, বিস্ময়, কাতরতা, ভয়, যত রকম অনুভূতি পসিবল সব রকমগুলোই অনুভূতিগুলোই প্রকাশ পায়। ঠিক আছে, যেমন আমি যদি বলি বাহ কি সুন্দর পাহাড়, সেখানে যে বাহ এটার মাধ্যমে আমি একটা যে আবেগ প্রকাশ করতেছি, তারপর যে হায় কি সর্বনাশ হলো, এই যে হায় একটা আফসোস প্রকাশ করতেছি বা একটা দুঃখ প্রকাশ করতেছি, এই আবেগগুলো প্রকাশ হচ্ছে আবেগ সূচক বাক্যের মাধ্যমে। এবং এখানে দেখো এই বাহ বা হায় এরা কিন্তু আলাদা কোনো বাক্য না, এরা বাক্যের সাথে অংশ মানে জড়িত হয়ে বাক্যের সাথেই যুক্ত হয়ে একসাথে একটা বাক্য হিসেবে বসতেছে, আলাদাভাবে বসতেছে না। সেই পুরাটাকে আমরা বলবো আবেগসূচক বাক্য। শুধু বাহ বা হায় না, পুরা লাইনটা হচ্ছে আবেগসূচক বাক্য। ঠিক আছে, যখন আবেগসূচক বাক্য বলা হবে তখন পুরা লাইনটাকে ধরতে হবে। আর যখন আবেগ শব্দ বলা হবে তখন জাস্ট এই যে একটা শব্দ, ছি তুমি এটা কাজটা করতে পারলে, এই কাজটা তোমার দ্বারা সম্ভব, বা তুমি এমন কেমনে করতে পারলে, তো এরকম ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের জাস্ট আবেগ শব্দ, কিন্তু পুরো বাক্যটা হচ্ছে আবেগসূচক বাক্য। ঠিক আছে, সো আশা করি অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ ক্লিয়ার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এই জিনিসটা একটু বুঝতে হবে। ঠিক আছে, কোনটা কীরকম মিনিং কনভে করে সেটা না বুঝলে অ্যান্সার করাটা একটু কষ্ট হয়ে যাবে যখন আমরা বাক্য পরিবর্তনে যাব। আচ্ছা, তো আমরা সামনে আগাই। তোমরা বুঝছো কিনা বা তোমাদের কোনো কনফিউশন আছে কিনা আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, আমি একটু পর আবার কমেন্ট চেক করবো, তোমরা আমাকে জানাও যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা থাকে, আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নাই। এবার আসি গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার। এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা কিন্তু হচ্ছে অর্থের দিক থেকে, এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অর্থ অনুসারে, সেটা হচ্ছে অর্থ অনুসারে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গঠনগত দিক থেকে, যে গঠন বাক্যের স্ট্রাকচারাল বা স্ট্রাকচার অনুযায়ী একটা বাক্য কত প্রকার হইতে পারে। উদাহরণসহ যদি বাক্যের স্ট্রাকচারাল প্রকারভেদ আমরা আলোচনা করি। আচ্ছা, বাক্যের এখানে সংজ্ঞাটা আবার আসছে। ঠিক আছে, এই যে মানব সংগ্রহভাবে প্রকাশ করছে প্রত্যেকটা একটা বাক্য, এটা হচ্ছে বাক্যের সংজ্ঞাটা আমি আবার বলছি এদিকে। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ বা শব্দের সমন্বয়, বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে বাক্য বলে। সো এই দুইটা জিনিস আমাকে সম্পূর্ণভাবে, এই দুইটা ওয়ার্ড আমাকে খেয়াল রাখতে হবে, কারণ এই দুইটা ওয়ার্ড মিস যায় বেশি। এগুলো ওয়ার্ড মিস গেলে কিন্তু সংজ্ঞা লিখলেও নাম্বার পাওয়া যাবে না। যারা রিটার্ন অ্যান্সার করবা, যারা ব্যাখ্যামূলক কোশ্চেন অ্যান্সার করবা, তাদের জন্য আমি এগুলো দেখা দিতেছি। এগুলো জাস্ট তুমি ধরলে বই থেকে মুখস্থ করতে পারবা, বাট স্টিল কেন ক্লাসে এনে এগুলো দেখানো, এগুলো কেন ক্লাসে এনে পড়ানো? একে তো হচ্ছে তুমি জানো যখন সলভ করতে যাও, তুমি যদি ব্যাখ্যামূলক না দিয়ে নির্ণয়মূলক বা পরিবর্তনমূলক যেগুলো ছোট ছোট অ্যান্সার আছে সেগুলো সলভ করতে যাও, সেগুলোতে ভুল না করো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন তুমি রিটেন লিখতে যাবা, কিছু জরুরি শব্দ যেটার উপর ভিত্তি করে তোমাকে মার্ক দেওয়া হবে, সেই শব্দগুলো যেন তোমার মিস না যায়। ওকে, এই জন্য হচ্ছে প্রতিটা রিটেনের কোশ্চেনগুলো ক্লাসে এনে এনে লিখে লিখে বোঝানো, বা ক্লাসে লিখে এনে তোমাদেরকে ধরে ধরে লাইন বাই লাইন বোঝানো, লাইন বাই লাইন মার্ক আউট করে দেওয়া যে এই শব্দগুলো ভুল করবে না। ঠিক আছে, এইগুলো ভিত্তির উপরে কিন্তু মার্কটা দেওয়া হয়। সেটা হচ্ছে বাক্যের সংজ্ঞা গেল, এটা হচ্ছে বাক্যের সংজ্ঞা গেল। এইবার যদি গঠনগত দিক থেকে আমরা দেখি, গঠনগত দিক থেকে বাক্য হচ্ছে তিন প্রকার। একদম সরল বাক্য, সোজাসাপটা বাক্য, তার মধ্যে কোনো প্যাচগোছ নাই, খুবই সুন্দর সরল বাক্য, সহজ সরল। একটা হচ্ছে জটিল বাক্য, ওর মনে একটু জটিলতা আছে, ওর বাক্যের মধ্যে একটু জটিলতা আছে। একটা হচ্ছে সরল না জটিল না, যৌগিক বাক্য, ওটা সরল বলা যাবে না জটিল বলা যাবে না, হচ্ছে যৌগিক বাক্য, একটু স্পেশাল টাইপের বাক্য। কেমন কি একটু দেখি। সরল বাক্য কতটা সরল, যে তার মধ্যে কর্তাও একটা, সমাপিকা ক্রিয়াও একটা, মানে একটা উদ্দেশ্য একটা বিধেয়। যেমন ছেলেটি দৌড়াচ্ছে, একদম সোজাসাপটা কথা, ছেলেটি দৌড়াচ্ছে। বাক্যের মধ্যে কোনো প্যাচগোছ নাই, কোনো আড়ম্বর নাই, কোনো একাধিক অংশ নাই, কোনো একাধিক কর্তা, একাধিক সমাপিকা ক্রিয়া, একাধিক ক্রিয়াটিয়া, ভার্ব, সাবজেক্ট কিচ্ছু নাই। জাস্ট একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, যেটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। ইংলিশে আমরা এটাকে বলি সিম্পল, জটিলকে বলি কমপ্লেক্স, আর যৌগিককে বলি কম্পাউন্ড। তো আমাদের ইংলিশে পড়াগুলো জাস্ট ব্যাকরণে রিপিট হইতেছে একটু অন্যভাবে। ঠিক আছে, সো ইংলিশের সাথে রিলেট করে পড়লে আমাদের বুঝতে সুবিধা, কারণ ব্যাকরণ আমরা কখনো এইভাবে এতটা ভেঙে ভেঙে পড়ি না, যেভাবে আমাদের এখন পড়তে হচ্ছে এবং যেভাবে আমরা ইংলিশটা পড়ে থাকি। সো ইংলিশের সাথে রিলেট করে পড়লে আমাদেরকে বুঝতে সুবিধা, আমাদের জিনিসটা মনে রাখতে সুবিধা। তো সরল বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা কর্তা, একটা সমাপিকা ক্রিয়া। ছেলেটি দৌড়াচ্ছে, এখানে ছেলেটি হচ্ছে উদ্দেশ্য, ছেলেটি হচ্ছে কর্তা, আর দৌড়াচ্ছে এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া বা বিধেয়। ঠিক আছে, দৌড়াচ্ছে এটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া বা বিধেয়। ওকে, দৌড়াচ্ছিটা হচ্ছে আমাদের সমাপিকা ক্রিয়া বা বিধেয়। এখন যদি আমরা জটিল বা যৌগিক বাক্য দেখি, জটিল বাক্য এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স কিলো, আচ্ছা এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স। এই কমপ্লেক্স সেন্টেন্স বা যৌগিক বাক্যের বিষয়টা কি, এইখানে হচ্ছে
একটা খণ্ড বাক্যের মধ্যে এক বা একাধিক আশ্রিত বাক্য যখন সাধারণভাবে যুক্ত হয়, মানে এইখানে হচ্ছে জিনিসটা আসবে যে আমাদের একাধিক বাক্যের ব্যাপারটা, একাধিক কর্তা থাকবে, একাধিক ক্রিয়াপদ থাকবে, এবং একাধিক ক্রিয়াপদ মানে সরল বাক্যে আমরা কি দেখছি, একটা ক্রিয়াপদ একটা কর্তা। এখন একটা ক্রিয়াপদের একটা কর্তা মিলতে একটা সরল বাক্য গঠন করে, এরকম সরল বাক্য যদি পুরো একটা বাক্য না হয়ে দুইটা তিনটা মিললে একটা বাক্য গঠন করে, নিজে একটা বাক্য গঠন না করে দুইটা তিনটা সরল বাক্য মিলে একটা বাক্য গঠন করে, তখন কি হবে, প্রত্যেকটা খণ্ড বাক্য হয়ে যাবে না, যেটাকে আমরা ইংলিশে ক্লজ বলি, একটা খণ্ড বাক্য হয়ে যাবে না। সো এই খণ্ড বাক্য যে গঠন করবে, খণ্ড বাক্যগুলোর মধ্যে জটিল বাক্যে যেটা হয়, একটা প্রধান থাকে খণ্ড বাক্য, আরেকটা থাকে আশ্রিত খণ্ড বাক্য, এবং এরা হয় কি পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে। যদি আমি শুধু বলি খণ্ড বাক্যের সাথে একাধিক আশ্রিত বাক্য যুক্ত হয়, হবে না, আমাকে বলতে হবে পরস্পর সাপেক্ষভাবে যুক্ত হয়, মানে একটার উপর একটা নির্ভরশীল। যেটা আশ্রিত বাক্য সেটা হচ্ছে প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভরশীল। প্রধান খণ্ড বাক্য বা প্রিন্সিপাল ক্লজ সেটা নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু আশ্রিত বাক্য একা অর্থ প্রকাশ করতে পারবে না, তার সেই ক্ষমতা নাই। সে অর্থ পরিপূর্ণ প্রকাশের জন্য বা তার আকাঙ্ক্ষাটা ফুলফিল করার জন্য সে জটিল বাক্যের প্রধান যে খণ্ড বাক্যের অংশ সে অংশটার উপর নির্ভরশীল। যেমন এটাকে মিশ্র বাক্য বলা হয়, যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। যে পরিশ্রম করে এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য, আর সেই সুখ লাভ করে এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। ঠিক আছে, যদি আমি যে পরিশ্রম করে এই অংশটাকে বাদ দিয়ে দিই, যদি আমি এই অংশটাকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে সেই সুখ লাভ করে এই অংশটাও অর্থ প্রকাশ করতে পারে, প্রথমটা বাদ দেওয়া পরে। কিন্তু আমি যদি শুধু বলি যে পরিশ্রম করে সে কি, যে পরিশ্রম করে সে কি, একটা আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে। সো এই যে আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে, আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না, এটাকে বলা আশ্রিত বাক্য। তার অর্থ প্রকাশ করতে পারতেছে না সে একা, তার প্রধান বাক্যের উপর নির্ভর করতে হইতেছে। কিন্তু প্রধান বাক্য যেটা আছে সেই সুখ লাভ করে, এটার উপর তার এই প্রধান বাক্যটার কারো উপর নির্ভর করা বা নির্ভরশীলতা নাই। এটা হচ্ছে জটিল বাক্যের প্রকারভেদ, মানে জটিল বাক্যের একটা উদাহরণ, জটিল বাক্যের একটা উদাহরণ। এখন আমি জটিল বাক্য চিনব কিভাবে? আমাকে যদি সরল থেকে জটিল বা যৌগিক থেকে জটিল করতে বলে, আমি জটিল বাক্য যে গঠন করব, জটিল বাক্যের বৈশিষ্ট্য কি কি? জটিল বাক্যের মধ্যে কিছু কিছু সাপেক্ষ সর্বনাম থাকে, সেই সাপেক্ষ সর্বনামগুলোকে আমাকে চিনতে হবে। যেমন সর্বনামগুলো কি কি? যে সে, যা তা, যিনি তিনি, যারা তারা, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, মানে একটার সাথে একটা রিলেটেড। যে সে, যা তা, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, বরং তবু, এরকম একটার সাথে আরেকটার সাথে রিলেট করতে পারে এরকম সর্বনামগুলো সাপেক্ষ ক্রিয়েট করে, বা একটা একটার উপর মানে ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতা তৈরি করে, এমন সর্বনামগুলোকে সাপেক্ষ সর্বনাম বলে। এই সাপেক্ষ সর্বনামগুলো দ্বারা জটিল বাক্যগুলো যুক্ত থাকবে, এগুলা দ্বারা হচ্ছে জটিল বাক্য যুক্ত থাকবে, এবং এরা হচ্ছে জটিল বাক্য গঠন করবে। এই যে বিশেষ দ্রষ্ট দিয়ে লিখে আনছি, আমি কিন্তু রুলস কোনো লিখা নেই, বিশেষ দ্রষ্টটাই হচ্ছে রুলস। বিশেষ দ্রষ্টটা দিয়ে আমরা বুঝতে পারবো, যদি বিশেষ দ্রষ্টটা আমরা ভালো করে খেয়াল করি এবং সে অনুযায়ী আমরা জাস্ট কনভার্ট করার সময় কয়েকটা কনভার্সন ভালো করে বুঝে কনভার্ট করি, রুলস আমার আলাদাভাবে পড়া লাগবে না, আমি এমনিই পারবো। রুলস ছাড়া এটা এমনিই পারা যাবে, আমি দেখাই দিব। আমি কয়েকটা উদাহরণ নিয়ে আসছি যে কিভাবে করতে হয়। আচ্ছা, জটিল চিনলাম, সরল চিনলাম, যৌগিকটা কি? সরলে হচ্ছে একটাই খণ্ড বাক্য, ওই খণ্ড বাক্যটাই বাক্য, একটা কর্তা একটা ক্রিয়া। জটিল বাক্যে খণ্ড বাক্য থাকে একাধিক, ক্রিয়াও থাকে একাধিক, কর্তাও থাকে একাধিক, কিন্তু খণ্ড বাক্যের একটা থাকে প্রধান, বাকিগুলো থাকে আশ্রিত। ওই একটা খণ্ড বাক্যের উপর বাকি একটা দুইটা যত আশ্রিত বাক্য আছে সবগুলা ওই একটা প্রধান খণ্ড বাক্যের উপর নির্ভরশীল তাদের অর্থ প্রকাশের জন্য। কিন্তু যৌগিক বাক্যে কি হয়? পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটা সম্পূর্ণ বাক্য গঠন করে। অর্থাৎ হচ্ছে এর সব বাক্যরা নিজেরাই অর্থ প্রকাশ করতে পারে, তারপর এরা কোলাবোরেট করে, এরা একটা একটার সাথে সংযোজক অব্যয় বা কানেক্টরস দ্বারা যুক্ত হয়ে একটা সম্পূর্ণ বাক্য, যে আরো বড় আরো সম্পূর্ণ একটা বাক্য গঠন করতেছে। তারা কিন্তু নিজেরাও অর্থ প্রকাশ করতে পারে, প্রত্যেকটা খণ্ড বাক্য নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে, কিন্তু তারপরও তারা যুক্ত হয়ে আরেকটা সম্পূর্ণ বাক্য গঠন করতেছে। এটাকে বলা হয় যৌগিক বাক্য, এটাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন কঠোর পরিশ্রম করব তবুও ভিক্ষা করব না। এই যে যদি আমি তবুও এই অব্যয়টাকে বাদ দিই, তাহলে দেখো কঠোর পরিশ্রম করব ভিক্ষা করব না, দুইটাকে আমি আলাদা বাক্য হিসেবে লিখতে হবে। যদি আমি শুধু বলি কঠোর পরিশ্রম করব, এটাও একটা বাক্য হয়। যদি আমি বলি ভিক্ষা করব না, এটাও একটা বাক্য হয়। আবার আমি যদি এই দুটো বাক্যকে যুক্ত করি, যে কঠোর পরিশ্রম করব তবুও ভিক্ষা করব না, এই দুইটা বাক্য, দুইটা স্বাধীন বাক্য, দুইটা নিরপেক্ষ বাক্য যুক্ত হয়ে আরেকটা সম্পূর্ণ বাক্য গঠন করতে পারতেছে, এরকম বাক্যকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এদের বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এদের ক্ষেত্রে কি থাকে? এদের ক্ষেত্রে বাক্যগুলো কিন্তু, এবং, অথবা, না হয়, নইলে, সুতরাং, মানে কন্ডিশনাল জিনিসপত্রগুলো, আর সংযোজন জিনিসগুলো ও, ফলে, তারপর ইত্যাদি অব্যয়যুক্ত হয়। খেয়াল করে দেখো, এখানে কিন্তু একাধিক শব্দ ইউজ হইতেছে এবং মাঝখানে গ্যাপ আছে, বুঝতেছো? সাপেক্ষ সর্বনামগুলো কিন্তু মাঝখানে গ্যাপ আছে, যে সে, যা তা, যিনি তিনি, মানে স্প্লিট করা, একসাথে এক জায়গায় না, শব্দ একাধিক এবং দুই টুকরা করা। এখানে কিন্তু দুই টুকরা না, এখানে সবগুলো ওয়ান পিস।
ঠিক আছে, এখানে সবগুলো একটা একটা করে শব্দ এবং দুইটা মাঝখানে জাস্ট একটা ওয়ার্ড বসে কানেক্ট করে দিচ্ছে, ব্রিজের মতো গঠন করতেছে। এইভাবে যৌগিক বাক্যগুলো গঠন, আমি জাস্ট বৈশিষ্ট্য জানলাম, আমি জাস্ট কীভাবে গঠন হয় সেই কনসেপ্টটা জানলাম, এটা দিয়ে আমি সলভ করতে পারবো। ঠিক আছে, সো এই কনসেপ্টটা জানার সাথে সাথে আমাদের বাক্যের রিটেন পার্টটা শেষ হয়ে গেল। এরপর হচ্ছে আমরা এখন বাক্য পরিবর্তন, যেটা বাক্য পরিবর্তনে যাব, বিগত বছরে বেশ কয়েকটা প্রশ্ন দেখব। সো বিগত বছরের প্রশ্নে যাওয়ার আগে তোমরা আমাকে জানাও এতক্ষণ যা বলছি সব কিছু ক্লিয়ার কিনা, কোনো কিছু রিপিট করতে হবে কিনা, কোথাও কোনো কনফিউশন আছে কিনা বলো। আচ্ছা, কনফিউশন থাকলে তোমরা জানিও, আমি আপাতত সামনে আগাই, একে একে আমরা সলভ করতে থাকি। ঠিক আছে, একে একে আমরা সলভ করতে থাকি, একে একে আমরা সলভ করতে থাকি। সো আগে চলে গেছে। আচ্ছা, সো এখানে দেখো বিগত বছর প্রশ্নগুলোকে আমরা দেখি কিভাবে চেঞ্জ হয়। জাদুঘর আমাদের আনন্দ দেয়, আমি কিন্তু অর্থ চেঞ্জ না করে আমাকে এটা মানে পরিবর্তন করতে হবে। অর্থ চেঞ্জ যাতে না হয়, আমি জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করব, কিন্তু বাক্য যা আছে, যে মিনিং তারা কনভে করতেছে এক্স্যাক্টলি সেই মিনিংটাই বসতে হবে, সেই মিনিংটাই অক্ষত থাকতে হবে। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। বাক্য পরিবর্তনের প্রধান শর্ত হচ্ছে, বাক্য পরিবর্তনের প্রধান শর্ত হচ্ছে, বাক্য পরিবর্তনের শর্ত হচ্ছে অর্থ একই থাকা আবশ্যক, অর্থ একই থাকা আবশ্যক, অর্থ যা আছে এটা তাই থাকতে হবে, এই জিনিসটা আবশ্যক। ওকে, বাক্য পরিবর্তনের শর্ত এটা হচ্ছে আবশ্যক। তো বিগত বছর প্রশ্নগুলো আমরা দেখি, জাদুঘর আমাদের আনন্দ দেয়, এর অর্থ কি? জাদুঘর থেকে আমরা আনন্দ পাচ্ছি, জাদুঘরে ভ্রমণ করে আমরা আনন্দ পাচ্ছি। এটাকে যখন আমি প্রশ্নবোধক করবো, আমাকে কোশ্চেনটা এমনভাবে করতে হবে যেন এটার অ্যান্সারই আসে যে হ্যাঁ জাদুঘর আমাদের আনন্দ দেয়। সেটার জন্য আমি কোশ্চেনটা এমনভাবে করবো যে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, জাদুঘর থেকে কি আমরা আনন্দ পাই না, সেভাবে আমাকে কোশ্চেনটা করতে হবে। এই কোশ্চেনটাকে আমার যেহেতু এটা পজিটিভে আছে, এটাকে নেগেটিভে নিয়ে যেতে হবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে হবে। জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটা আমি প্রশ্নবোধক করবো যে জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না। যদি এমন হতো যে সেখানে গিয়ে আমরা আনন্দ পাইনি, তখন আমি সেটাকে প্রশ্নবোধক করতে গেলে সেটাকে অস্তিবাচক করে ফেলতাম, যে সেখানে গিয়ে কি আমরা আনন্দ পেয়েছি, অ্যান্সার আসতো না। এখানে যে আমি জিজ্ঞেস করছি জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, অ্যান্সার আসতো হ্যাঁ জাদুঘর আমাদের আনন্দ দেয়। সো এইভাবে প্রশ্নবোধকটা করতে হবে, জাস্ট অস্তি থেকে নেতিবাচক করে দিতে হবে, বা নেতিবাচক থেকে অস্তিবাচক করে দিতে হবে, আর প্রশ্নবোধক করে দিতে হবে। গেল। এরপর যদি দেখি ধনির কন্যা তার পছন্দ নয়, এটা কিন্তু অস্তিবাচক করতে বলছে। ঠিক আছে, ধনির কন্যা তার পছন্দ নয়, তো এখানে কি পছন্দ নয় বলা আছে, তো আমি যদি অর্থ সেম রাখতে চাই আমার এই পছন্দটাকে উল্টা অপছন্দ করে দিতে হবে, যে তার পছন্দ নয় মানে কি তার অপছন্দ। তো আমি লিখে দিতে পারি ধনির কন্যা তার অপছন্দ, অস্তিবাচকও হয়ে গেল, মিনিংও সেম থাকলো। এইভাবে আগাতে হবে। আমরা পৌঁছে দেখলাম জাহাজ ছেড়ে চলে গেছে। আচ্ছা, আমরা পৌঁছে দেখলাম জাহাজ ছেড়ে চলে গেছে। সো আমরা পৌঁছে খবর পেলাম, এই যে আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, এখানে কিন্তু আমরা একটাই এখানে কিন্তু হচ্ছে আমরা একটাই কর্তা এবং খবর পেলাম হচ্ছে একটাই ক্রিয়া, এবং জাহাজ ছেড়ে চলে গেছে পুরাটা হচ্ছে আমাদের একটা মানে পুরো বাক্যের বাকি অংশ, পুরো বাক্যের বিধেয়টা আমরা বলতে পারি। ঠিক আছে, সেখানে একটাই কর্তা একটাই ক্রিয়া, এটা সরল বাক্য, সেটা জটিল করতে হবে। এখন জটিল করতে হলে জটিল বাক্যে আমরা কি পাই, যে সে যখন তখন যা তা যেমন তেমন যেহেতু সেহেতু, ওই রকম সাপেক্ষ সর্বনামগুলো পাই। আমাকে এখানে সাপেক্ষ সর্বনাম বসাইতে হবে, একটার সাথে একটাকে কন্ডিশনালি রিলেটেড করতে হবে। ঠিক আছে, শর্ত সাপেক্ষ বাক্যগুলো সাধারণত জটিল বাক্য হয়। সো আমরা পৌঁছে খবর পেলাম, এটাকে আমরা চেঞ্জ করে বলতে পারি যে আমরা যখন পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। ঠিক আছে, যখন পৌঁছি তখনই তো খবরটা পাইছি, যে আমরা পৌঁছে খবর পেলাম কি যখন পৌঁছেছি তখনই খবরটা পাইছি। সরি, তো সেটাকে আমরা সেভাবে লিখতে পারি যে আমরা যখন পৌঁছলাম, এই যে যখন পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এই যে দুইটা বাক্য হয়ে গেছে, আমরা পৌঁছলাম এটা হচ্ছে একটা কর্তা এবং ক্রিয়া, তখন এবং জাহাজ ছেড়ে চলে গেছে, এই খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, এই জিনিসটা হচ্ছে তখন আরেকটা কর্তা এবং ক্রিয়া হয়ে যাবে, আরেকটা আশ্রিত বাক্য হয়ে যাবে। এটা হচ্ছে জটিল বাক্য। তো আমরা কিন্তু জাস্ট কনসেপ্ট দিয়েই চেঞ্জ করতে পারতেছি, আলাদাভাবে রুলস জানার আমার দরকার পড়তেছে না। আমি জাস্ট কনসেপ্টটা ভালো করে বুঝছি, কি থাকে সে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার্স বা ট্রেটস যেটাই বলো সেটাকে আমরা জানছি, তারপর হচ্ছে সেই অনুযায়ী আমরা জাস্ট কনভার্ট করে দিতেছি, অর্থটা সেম রেখে। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। আচ্ছা, যারা তারা, যারা তারা
তো যারা তারা যে সে এরকম কিছু থাকলে আমরা বলতে পারি ওই যে জটিল বাক্য আছে, দুইটা খণ্ড বাক্য, একটা প্রধান একটা আশ্রিত। সো এটাকে আমি যখন সরল করব, সরল করতে গেলে আমার একটাই কর্তা থাকবে, একটাই সাবজেক্ট বা একটাই কর্তা থাকবে, আর একটাই ক্রিয়া বা একটাই ভার্ব থাকবে। তাহলে আমি কি বলতে পারি, যারা তারা উঠা দিব যে দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে, জাস্ট এভাবে লিখে দিব, সরল করে দিব, দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। ওকে, একদম সরলভাবে এটাকে চেঞ্জ করে দিব, যারা তারা উঠায় দিয়ে এখানে জাস্ট এটাকে রিলেট করে দিব, দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। এটাকে যদি আমাকে যৌগিক করতে বলতো তাহলে কি করতাম, যে তারা দেশপ্রেমিক এবং তারা দেশকে ভালোবাসে, এবং দিয়ে যুক্ত করতাম, তারা দেশপ্রেমিক এবং তারা দেশকে ভালোবাসে। ঠিক আছে, ওই যে যেটার সাথে যেটা রিলেটেড সেইভাবে আমি চেঞ্জ করতাম। তো শুরুতে মনে হইতে পারে যে জিনিসগুলো কীভাবে কাজ করতেছে বুঝতেছি না, বাট তুমি যখন একে একে প্র্যাকটিস করবা, একে একে কয়েকটা উদাহরণ দেখবা, তুমি দেখবা জিনিসগুলো অটোমেটিক এমনি তোমার মাথায় চলে আসতেছে। ঠিক আছে, এই যে এ কথা স্বীকার করতেই হয়, এটাকে যখন নেতিবাচক করবো তখন কি হবে, না বসে দেবে। তো এ কথা স্বীকার না করলেই নয়, এই কথা স্বীকার না করলেই নয়। যদি আমাকে বলা হয় যে তিনি বসে পড়লেন, আমি এটাকে নেতিবাচক কীভাবে করব, তিনি দাঁড়িয়ে থাকতে পারলেন না, দাঁড়িয়ে থাকতে পারলেন না দেখেই তো বসে গেছেন। স্বীকার না করলেই নয় মানেই তো হচ্ছে স্বীকার করতে হবে, স্বীকার করতেই হয়, তাই না? সো অর্থ সেমনিকে আমাকে এভাবে চেঞ্জ করতে হবে। সর্বদা তার মনে দুঃখ, এটাকে যখন আমি বিস্ময়বোধক করবো তখন আমি কি বলবো, যে আহা সর্বদা তার মনে কি দুঃখ, কি দুঃখ, কি দুঃখ। এই আহা দিয়ে আমি যখন তার দুঃখ বা একটা আবেগ প্রকাশ করতেছি, যে তার দুঃখের আবেগটা, এটাই হচ্ছে বিস্ময়বোধক বা আবেগ সূচক। ঠিক আছে, জীবে দয়া করা উচিত, জীবে দয়া করা উচিত একটা স্টেটমেন্ট, যে হ্যাঁ জীবে দয়া করা উচিত, কিন্তু আমি যখন কাউকে উপদেশ দিব যে না জীবে দয়া করো, সেটা অনুজ্ঞা হয়ে যাবে, আদেশ হয়ে যাবে, অনুরোধ হয়ে যাবে, তখন সেটা অনুজ্ঞা হয়ে যাবে। সো অনুজ্ঞাবাচক করতে গেলে আমার উচিতটাকে সরাই দিয়ে সরাসরি একটা আদেশ বা অনুরোধমূলক বাক্য গঠন করতে হবে, যে জীবে দয়া করো। ঠিক আছে, তুমি একটা কিছু করো বা তুমি এটা করো না, সেরকম ভাবে বলতে হবে। তারপর হচ্ছে সূর্যোদয় অন্ধকার দূর হয়, সূর্যোদয় অন্ধকার দূর হয়, এটাকে যৌগিক করতে হবে। সো আমি এটাকে এই জায়গাটা দিয়ে যৌগিক করব, যে সূর্য উদিত হয়, সূর্যোদয় মানে কি, সূর্য যখন উদয় হয় তখনই অন্ধকার দূর হয়। এটাকে আমি লিখবো সূর্য উদিত হয় তারপর তবে অন্ধকার দূর হয়, তবে অন্ধকার দূর হয়। এটা একটু এক্সেপশনাল ছিল, এটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, এটা ভালো করে খেয়াল রাখো। দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছেন, প্রশ্নবাচক করতে হবে। সো শত শহীদ জীবন উৎসর্গ করেছেন, তো এটা যেহেতু হ্যাঁবাচক আছে, আমাকে প্রশ্ন নাবাচক আনতে হবে, যে দেশকে ভালোবেসে শত শহীদ কি জীবন উৎসর্গ করেননি, দেশকে ভালোবেসে কি শত শহীদ জীবন উৎসর্গ করেননি। এই যে করেননি কোশ্চেনটা করলে আমার অ্যান্সার এই কোশ্চেন, এই অ্যান্সারটা আসবে যে উৎসর্গ করেছেন। সেইভাবে প্রশ্নবোধকটা আমাদের মিনিংসটা সেম কনভে করবে। তারপর রবীন্দ্রনাথের একটা উপন্যাস থেকে লাইন দেওয়া হয়েছে যে ইহাদের নাই রূপবতী রমণী আমার অন্তপুরে নাই। সো এটা রবীন্দ্রনাথের একটা কোন গল্পের জানি লাইন, আমি এটা 9-10 ছিল বা ইন্টারে ছিল, আমি লাইনটা ভুলে গেছি কোন গল্পের। সো এইখানে ইহাদের নাই, এইটাকে এই অংশটাকে আমি জাস্ট কনভার্ট করে দিব, যে এটাকে বলবো ইহারা যে রূপ এরূপ রূপবতী রমণী আমার অন্তপুরে নাই। অন্তপুর মানে অন্দরমহলে বা বাড়ির ভেতরে। ঠিক আছে, জটিল করতে গেলে এই যে যেরূপ এরূপ, যেহেতু এটা হচ্ছে আমাদের সাধুতে আছে, তো এখানে যেরূপ এরূপ এরকম ভাবে আসছে, যা তা বা যে সে আমাদের নর্মাল চলিত সাপেক্ষ সর্বনাম আমরা এখানে আনতে পারিনি। ঠিক আছে, এগুলো কিন্তু সব বোর্ড কোশ্চেন, এগুলো কিন্তু সব বিগত বছরের প্রশ্ন। ঠিক আছে, এমন না যে আমি কোনো সাজেশন বা কোনো কিছু থেকে নর্মাল বই থেকে নিয়ে আসছি, এগুলো প্রত্যেকটা বোর্ড কোশ্চেন বিগত বছরে আসা। ইভেন কিছু কিছু বাক্য একাধিকবার রিপিট হয়েছে, যেমন এই যে ইহাদের নাই রূপবতী রমণী আমার অন্তপুরে নেই, এটা মনে 2 থেকে 3 বার বোর্ডে আসছে। ঠিক আছে, সো গেল। এরপর যদি আমরা দেখি জননী ও জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, এটাও 2 বার আসছিল। তো এইখানে এটা কিন্তু হচ্ছে আমাদের অলরেডি ইয়া, এটা হচ্ছে আমাদের কি বলা যায়, এটা অলরেডি আমাদের প্রশ্নবোধকে আছে, এটাকে নির্দেশাত্মক বা নির্দেশাত্মক মানে বিবৃতিমূলক করতে হবে। নির্দেশাত্মক মানে বিবৃতিমূলক, নির্দেশাত্মক মানে হচ্ছে বিবৃতিমূলক, নির্দেশাত্মক মানে হচ্ছে বিবৃতিমূলক। নির্দেশাত্মক মানে কিন্তু আবার হচ্ছে আমাদের এই যে ইয়া না, অনুজ্ঞাবাচক না, অনুজ্ঞা হচ্ছে আদেশবাচক, আর নির্দেশাত্মক হচ্ছে বিবৃতিমূলক। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি একটু লিখে দেই। অনুজ্ঞাবাচক হচ্ছে আদেশবাচক, আর নির্দেশাত্মক বা আমাদের হচ্ছে কি বলে বিবৃতিমূলক হচ্ছে নির্দেশাত্মক। ঠিক আছে, নির্দেশাত্মক, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, দুইটাকে মিলিয়ে ফেলা যাবে না। নির্দেশাত্মক দেখে যদি আমি অনুজ্ঞামূলকে কনভার্ট করে ফেলি, আমার কিন্তু পুরো মার্ক কাটা, ফ্রি এর উপর মার্ক কাটা। সো এই জিনিসটাকে আমার খেয়াল রাখতে হবে যে কোনটা কি, প্রকারভেদটা জানা এই জন্য জরুরি। ঠিক আছে, গেল। সো জন্মভূমি কি স্বর্গোচ্চ প্রিয় নয়, তো এখানে যেহেতু নয় বলা আছে, আমাকে এটাকে নির্দেশাত্মক করতে গেলে জাস্ট নর্মালি এটাকে বিবৃতিমূলক করে দিতে হবে এবং না জায়গায় হ্যাঁ বসতে হবে, হ্যাঁ জননীয় জন্মভূমি স্বর্গের চেয়ে প্রিয়, এটাকে আমি লিখে দিলাম। ঠিক আছে, এটা জাস্ট বলার জন্য বলা।
11 নম্বর হবে এটাই অ্যান্সার। একেই কি বলে সভ্যতা? একেই কি বলে সভ্যতা? এটা কিন্তু অলরেডি আমার মানে কি একটা প্রশ্নবোধক আছে। এটা যখন আমি নির্দেশাত্মক করবো বা নেতিবাচক করবো, দুই ক্ষেত্রে আমার না এসে পড়বে যে একেই কি বলে সভ্যতা, এর অ্যান্সারই আসবে না। কোয়েশ্চেনে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে অ্যান্সার আসবে নেগেটিভ, কোয়েশ্চেন যদি নেগেটিভ থাকে অ্যান্সার আসবে অ্যাফার্মেটিভ। সো এখানে কোয়েশ্চেনই হচ্ছে অ্যাফার্মেটিভ, সো আমার অ্যান্সার আসবে নেগেটিভ। একে কি বলে সভ্যতা? না, একে সভ্যতা বলে না, একে সভ্যতা বলে না। ঠিক আছে, শম্ভুনাথ এ কথা একেবারেই যোগ দিলেন না, ওই যে অপরিচিতা বাংলা সেকেন্ডেও চলে আসছে। শম্ভুনাথ এ কথায় একেবারেই যোগ দিলেন না। সো এটাকে যখন অস্তিবাচক করব তখন আমি কি বলবো? শম্ভুনাথ এ কথায় যোগ দেওয়া থেকে বিরত থাকলেন। অস্তিবাচক থেকে নেতিবাচক, এটাতে ঝামেলা বেশি লাগে। এখানে একটু মানে কমন সেন্স বা হিউমর দিয়ে সলভ বেশি করতে হয়, তো এই জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করতে হয়। সব সময় এখানে দেখা যায় যে আমাদের রেগুলার রুলসের বাইরে গিয়েও একটু চিন্তা ভাবনা করা লাগে, একটু কমন সেন্স অনুযায়ী যে কীভাবে অর্থটা বসতে পারে সেই অনুযায়ী সিকোয়েন্সটা ক্রিয়েট করা লাগে। সো আমি বলবো অস্তিবাচক থেকে নেতিবাচক এই জিনিসটা একটু তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে? এই জিনিসটা একটু বেশি বেশি খেয়াল রেখো। পরীক্ষা রাখ দিও যখন প্র্যাকটিস করতে নেবা এই জিনিসটা আগে প্র্যাকটিস করো, কাজে দিবে। যা বার্ধক্য তাকে সবসময় ফ্রেমে ধরে রাখা যায় না। এই যে যা, যা বার্ধক্য তাকে, যা তা, এখানে হচ্ছে যা তা বা যে সে সাপেক্ষ সর্বনাম আছে, এটাকে যখন সরল করবো জাস্ট এই দুটো উঠাই দিব। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বেঁধে রাখা যায় না, সরল হয়ে গেছে। পরশমণির বয়স হইলেও শিক্ষা হয় নাই, যৌগিক করতে হবে। সো পরশমণির বয়স হইলেও, এই যে বয়স হইলে, বয়স হওয়াটা একটা ঘটনা, শিক্ষা হওয়াটা একটা ঘটনা, আমি এই দুইটাকে দুইটা ঘটনা দুইটা বাক্য হিসেবে আলাদাভাবে প্রকাশ করতে হবে। যে পরশমণির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, যে কিন্তু দিয়ে যোগ করে দিলাম, কিন্তু শিক্ষা হয়নি। কিন্তু, ও, এবং, আর, তবু, এগুলা দিয়ে আমরা হচ্ছে যৌগিক বাক্য গঠন করতে পারি। ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি, ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি, এটা কিন্তু নর্মাল একটা স্টেটমেন্ট। কিন্তু যখন আমি আদেশ দিব তখন কিন্তু আমি তাকে বলবো না যে ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি, নর্মালি বলবো না, আমি তারে বলবো ভুলগুলো সংশোধন করো, ভুলগুলো এখনই সংশোধন করো। এখন সংশোধন না করলে পরে টাইম পাবা না, ঠিক আছে? এই গেল হচ্ছে ব্যাপার। প্রথম স্লাইডটা অনেক সময় নিয়ে ব্যাখ্যা করলাম, আসো পরেরটায় যাই। মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে। মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে, এই দেখো, তাহলে উৎপন্ন হয়েছে একটা অংশ, সাগরে পড়েছে একটা অংশ। তো যখন আমি যৌগিক করবো তখন আমি দুটো অংশকে দুইটা সেন্টেন্স করতে পারি, যে মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে। এই যে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়েছে, এইভাবে আমি এটাকে যৌগিক করতে পারি, ঠিক আছে? তুমি যা বললে তা অসত্য, তো এই যে যা তা, আমি জাস্ট এটাকে উঠা দিব সরল করার জন্য। তুমি যা বলে তা অসত্য, তো এটা কি হয়ে যাবে? তুমি বললে অসত্য, তো তুমি বললে অসত্য, এটা তো বাক্য ঠিক আছে, বাট আসত্যি তো ঠিক নাই, তো আমি একটু আগে পিছিয়ে করে দিই। তুমি অসত্য বললে, আমি এভাবে একটু জিনিসটাকে সাজায় দিই, হয়ে গেল। তুমি অসত্য বললে সরল হয়ে গেল। মানুষ অমর নয়, নেতিবাচকে আছে, অস্তিবাচক করতে হবে। অমর নয় মানে কি? মানুষ মরণশীল, এটাই লিখে দেবো, মানুষ মরণশীল, হয়ে গেছে। তিনি দরিদ্র কিন্তু সৎ, এই যে কিন্তু, কিন্তু দিয়ে ইয়ে দুইটা অংশকে, বাক্যের দুইটা অংশকে যোগ করা হচ্ছে, যৌগিক বাক্য গঠন করা হচ্ছে। কিন্তু থাকার হচ্ছে যৌগিক বাক্যে বসে, এটাকে যখন জটিল করবো তখন হচ্ছে যদিও, তবুও, বা যা তা, যে সে, সেটা বসে যাবে। তো আমি এখানে কি লিখবো? যদিও তিনি দরিদ্র তবু সৎ, যদিও তিনি দরিদ্র তবু সৎ, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের জটিল কনভার্ট হবে, যে যদিও তবুও, একটা হচ্ছে সাপেক্ষ, একটা হচ্ছে নিরপেক্ষ। সরস্বতী বর দেবেন না, এই জিনিসটা বোর্ডে আসছিল গত বছর বা তার আগের বছর। তো এইটাকে যখন প্রশ্নবোধক হবে তখন বর দেবেন না, এখানে যেহেতু না আসে এই জিনিসটাকে তোমার কনভার্ট করে দিতে হবে প্রশ্নবোধকে, পজিটিভ হয়ে যাবে, যে বর দেবেন কি, বর দেবেন কি, তখন অ্যান্সার আসবে না। এরপর আসে যে সে সুন্দর গান গায়, এটা নর্মাল একটা বিবৃতি মতো, যে হ্যাঁ সে সুন্দর গান গায়। কিন্তু যখন আমি বিস্ময় প্রকাশ করতে যাবো তখন কি হবে? যে বাহ, সে কি সুন্দর গান গায়, সে কি সুন্দর করে গান গায়। সো বিস্ময়টা আমার প্রকাশ করতে হবে, সেই বিস্ময় সূচকের জন্য এখানে বাহ ওয়ার্ডটা ইউজ করতে হবে। দূরজনকে দূরে রাখা উচিত, এখানে উচিত হিসেবে আমার একটা নর্মাল স্টেটমেন্ট এসে পড়েছে। কিন্তু যখন আমি অনুজ্ঞা বলবো, যখন আমি এটাকে অনুজ্ঞা দিয়ে বা আদেশ দিয়ে প্রকাশ করব তখন আমাকে বলতে হবে অনুজ্ঞার মাধ্যমে যে দূরজনকে দূরে রাখো। নেতিবাচক, নেতিবাচক হচ্ছে বিড়ালকে বোঝানো দায় হইলে, এটা হচ্ছে ওই যে বঙ্কিমচন্দ্রের বিড়াল উপন্যাসটা আছে না, ওখান থেকে আসছিল। এটা হচ্ছে তোমার, এটা 17, 18, 19 ওই রকম সময় কোথাও আসছিল বোর্ডে, যে বিড়ালকে বোঝানো দায় হইল। তো বিড়ালকে বোঝানো দায় হইলো, এর মানে কি? বিড়ালকে বোঝানো দায় হলো মানে কি? কঠিন হয়ে গেছে, বিড়ালটাকে বোঝানো কঠিন হয়ে গেছিল। সো আমি এটাকে নেতিবাচক করলে বলতে পারি বিড়ালটাকে বোঝানো সহজ হইল না, বিড়ালটাকে বোঝানো সহজ হইল না, ঠিক আছে? আমি কিন্তু এমন কোনো এক্সট্রিম চিন্তা ভাবনা করি না, আমি সাধারণ অর্থ অনুযায়ী কি হইতে পারে, সে অর্থে বিপরীতটা কি হইতে পারে সে অনুযায়ী আমি অস্তিবাচক নেতিবাচক করতেছি। ওকে, জিনিসগুলো তেমন কিছু কঠিন না, তোমরা বুঝতেছো কিনা একটু আমাকে জানাই হতো, জিনিসগুলো যে বলতেছি তোমরা বুঝতেছো কিনা একটু দেখি তোমাদের রেসপন্স। জিনিসগুলো কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? তোমরা কি ধরতে পারতেছো কোনটা কিভাবে হবে না হবে? একটু বলো তো।
সো আমরা যদি আগামীতে দেখি, ধনীরা প্রায় কৃপণ হয়, এটাকে যখন আমি জটিল করব তখন কি আছে, ধনীরা প্রায় কৃপণ হয়, এটাকে আমি দুইভাবে করতে পারি, যে যাদের ধন আছে তারা প্রায়ই কৃপণ হয়, এটাকে যখন বলতে পারি। আমি আরেকভাবে যেটা করতে পারি, যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়, ঠিক আছে, তারা প্রায়ই কৃপণ হয়। আমি কিন্তু একই জিনিস দুইভাবে লিখতেছি, ঠিক আছে, আমার বাক্যের স্ট্রাকচার ঠিক থাকলে হয়েছে। সেম স্ট্রাকচার ঠিক রেখে, যদি বাক্যের যে জিনিসটা ঠিক থাকতে পারে সেটা ঠিক রেখে আমি একটা অ্যান্সার করি এবং আমার সামনের বেঞ্চের বন্ধু আরেকটাও অ্যান্সার করে, দুজনেরই স্ট্রাকচার ঠিক থাকে, স্যার দুইজনকেই মার্ক দিবেন, দুইজনই ফুল মার্ক পাবে, ঠিক আছে। সো একটা কোয়েশ্চেনের যে সবসময় একটাই অ্যান্সার হবে স্ট্রাকচার ওয়াইজ, যদি একটাই স্ট্রাকচার হয় পারফেক্ট স্ট্রাকচার, তাহলে তো একটাই অ্যান্সার। কিন্তু যদি এমন হয় যে যেমন যে ধনীরা প্রায় কৃপণ হয়, এরকম বাক্য যদি হয় যে একই সাথে এটাকে দুইভাবে জটিল করা পসিবল, তাহলে এই দুই ভাবের মধ্যে তুমি যেভাবে লিখো সেভাবেই তোমাকে মার্ক দেওয়া হবে, ঠিক আছে। এগুলো নিয়ে চিন্তা চেতনা করার দরকার নেই, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে পরীক্ষা টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না, এখানে না বলা আছে, প্রশ্নবোধকে না বলা আছে, তো এটা প্রশ্নে গেলে হ্যাঁ হয়ে যাবে। তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি, তাদের গ্রামে ফিরে আসা চলে কি, অর্থাৎ হচ্ছে না, তাদের গ্রামে ফিরে আসা চলে না। আশপাশে কোনো শব্দ নেই, শোনো শব্দ নেই, শব্দ নেই মানে কি নিঃশব্দ, তো অস্থিবাচক যখন বলবো তখন বলবো আশপাশ একেবারেই নিঃশব্দ। ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ, গৌণ মানে কি, একজন নেতিবাচক করতে হবে, গৌণ মানে কি, ভূমিকাটা হচ্ছে তোমার অতটা গুরুত্বপূর্ণ না, অতটা মুখ্য না, গৌণ মানে কিন্তু সেটাই বোঝায়, আমি অপোজিট মিনিংয়ে চলে যাব। সো ভাষায় অক্ষরের ভূমিকা মুখ্য নয়, অপোজিট মিনিংয়ে গিয়ে আমি ইজিলি নেতিবাচক বস্তিবাচক করতে পারতেছি। কাজ না করলে চলে যাও, সেখানে কাজ করা আর চলে যাওয়া দুইটা জিনিস আসতেছে, আমি এটাকে যোগী করতে পারি, কাজ করো না হয় চলে যাও, কাজ করো না হয় চলে যাও। আইন মেনে চলা কর্তব্য, আইন মেনে চলা কর্তব্য, আইন মেনে চলা দায়িত্ব, এটা আমি নর্মাল স্টেটমেন্ট বলতে পারি, কিন্তু যখন আমি কাউকে আদেশ করব আমি কিন্তু তাকে বলবো না যে তোমার আইন মেনে চলা কর্তব্য, এটা নর্মাল স্টেটমেন্ট হয়ে যাবে। আমার তাকে আদেশ করতে হবে যে আইন মেনে চলো, আইন মান্য করো, অনুজ্ঞাসূচক বলতে গেলে আমাকে সেভাবে বলতে হবে। এদেশ বড় বিচিত্র, এদেশ বড় বিচিত্র, নর্মাল একটা কথা, বিস্ময় প্রকাশ করতে গেলে বলতে হবে কি বিচিত্র এদেশ, কি বিচিত্র দেশ, কিছু একটু বিস্ময়তা প্রকাশ করতে হবে, তাই না। তো সেজন্য বিচিত্রটা আগে এসে বলবে, এটাকে আমরা বলবো কি বিচিত্র দেশ, বিস্ময়টা প্রকাশ পাবে। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, আচ্ছা সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এখানে যেহেতুটা উৎস, যে আমি যেহেতু সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, যেহেতু সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, তো যেহেতু সেহেতু বা যেহেতু তাই এরকম একটা সাপেক্ষ সর্বনাম আসছে, আমাকে এটা উঠা দিতে হবে সরল করতে গেলে, একটাই জাস্ট ইয়া বসবে, একটাই কর্তা একটাই ক্রিয়াপদ বসবে। তো আমি এটাকে নর্মালি বলতে পারি সত্য কথা না বলে বিপদে পড়েছি, সত্য কথা না বলে বিপদে পড়েছি। এই পরেরটা, সে আর ভিক্ষা করে না, প্রশ্নবোধক, যে সে কি আর ভিক্ষা করে, সে যেহেতু করে না, তো আমার প্রশ্নবোধকে আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে, না অ্যান্সার অটোমেটিক্যালি নেগেটিভ আসে, যে সে কি আর ভিক্ষা করে, তো আমি যখন একটা কোশ্চেন করবো যে সে কি আর ভিক্ষা করে নাকি, তখন কিন্তু অ্যান্সার অটোমেটিক আসবে যে না সে তো আর ভিক্ষা করে না, ঠিক আছে, সেভাবে আমার কোশ্চেনগুলো আসবে। এবার আমি পরেরটা দেখি, বাংলাদেশ কি একটি উন্নয়নশীল দেশ নয়, এটাকে যখন আমি অস্তিবাচক করবো তখন কি হবে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। তোমার ব্যবহার অনুচিত, অনুচিত মানে কি উচিত হয়নি, নেতিবাচক করলে আমার জাস্ট এটাই বসাইতে হবে, তোমার ব্যবহার উচিত হয়নি। তারা কি যাবে কোথাও, তো এটাকে যখন অস্তিবাচক করবো তখন কি হবে, তারা কি যাবে কোথাও, না তারা কোথাও যাবে না, তারা কোথাও যাবে না। তো এটাকে ও ওয়েট, এটা তো অস্তিবাচক করতে বলছে না, তাহলে তার বলতে হবে তাদের তারা কোথাও যাবে, এটা অস্তিবাচক করতে বলছে, এটা বিবৃতিমূলক করতে বলেনি। সো তারা কি কোথাও যাবে, এটা হচ্ছে অস্তিবাচক করলে এমনই হবে, অস্থিবাচক হয়ে গেছে, অস্থি না। লোকটির সবই আছে কিন্তু সুখী নয়, তো এটাকে জটিল বাক্য করলে আমার এই অংশটাকে যদি তবু বা যদিও তবু অংশ দিয়ে যুক্ত করতে হবে, যেহেতু এখানে কিন্তু আছে। তো আমি এখানে বলতে পারি যদিও লোকটির সবই আছে তবু সে সুখী নয়, তথাপি সে সুখী নয়, বা তবুও সে সুখী নয়, কিন্তু বসানো যাবে না কিন্তু, ঠিক আছে। যদিও লোকটির সবই আছে তথাপি সে সুখী নয়। আর সরল বাক্য করতে বলছে, পরেরটা কি, আমার এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি, যে এমন কিছু নেই যা তোমাকে দিতে পারি, যা দিয়ে এটা হয়ে গেছে জটিল বাক্য, তো আমাকে কি বলতে হবে এটাকে, যে তোমাকে দিতে পারি এমন কিছু আমার কাছে নাই, বা তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই। আমি সরল করতে গেলে এভাবে বলতে পারি যে একটা কর্তা একটা ক্রিয়াপদ যখন আনবো, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই, ঠিক আছে। সূর্যোদয়ে পদ্ম ফুল ঘটে, সেখানে পদ্ম ফুল ফোটে, সরি পদ্ম ফুল ফোটে, তো সূর্যোদয় ঘটবে পদ্ম ফুল ফুটবে, এটাকে জটিল বাক্য করতে গেলে আমরা কি বলতে পারি, যখন তখন দিয়ে প্রকাশ করতে পারি, যে যখন সূর্যোদয় হচ্ছে তখন পদ্ম ফুল ফুটছে, যখন সূর্যোদয় হয় তখন পদ্ম ফুল ফোটে। পরেরটা দেখি, যিনি জ্ঞানী
তিনিই সত্যিকার ধনী। সরল বাক্য করতে গেলে কি হবে, যিনি তিনি উঠায় দিব, জ্ঞানী সত্যিকারের ধনী, জ্ঞানী সত্যিকার ধনী। সহজভাবে চিন্তা ভাবনা করে আমরা অ্যান্সার করে ফেলবো, দেখবে ম্যাক্সিমাম অ্যান্সার এমনিই মিলে গেছে। জাস্ট কিন্তু আমি ফরম্যাট দেখতেছি, জিনিসটাকে নর্মালি কীভাবে কনভার্ট করা যায় ভাবতেছি আর অ্যান্সার বসাই দিতেছি, ঠিক আছে। বিদ্বান হলেও তার অহংকার নেই, তো বিদ্বান হলেও তার অহংকার নেই, এটাকে যোগী করলে কি হবে, যে হ্যাঁ তিনি বিদ্বান কিন্তু তবুও তার মধ্যে কোনো অহংকার নাই। আমি এটাই লিখবো যে তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই, তিনি বিদ্বান কিন্তু তার অহংকার নেই। কিন্তু, তবু, এবং, আর, তারপর, এগুলো হচ্ছে যৌগিক বসবে। আবার দেখো আমাদের অপরিচিতা অনুপম কল্যাণী এসে পড়ছে, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এরা শম্ভুনাথ বলছিল ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। সো যাহা ঠাট্টার সম্পর্ক তাহাকে স্থায়ী করিবার ইচ্ছা, যাহা তাহা, জটিল যেহেতু আমরা যাহা তাহা এনে ফেলছি, যাহা তাহা, যাহা ঠাট্টার সম্পর্ক তাহাকে স্থায়ী করার ইচ্ছা আমাদের নাই। এরপর কি বলছে, আমি আশা ছাড়িতে পারিলাম না, সেই যে আমি আশা ছাড়িতে পারিলাম না, এটা হচ্ছে অস্তিবাচক করতে বলছে, ছাড়িতে পারিলাম না এর অর্থ কি, আমি পারলাম না বা আমি অপারগ ছিলাম। আমি আশা ছাড়িতে অপারগ ছিলাম, আমি আশা ছাড়িতে অপারগ হইলাম। ওকে, এরপর কি, স্বল্প প্রাণ স্থূল বুদ্ধি ও জবরদস্তি প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ, এতগুলা বাক্য, এদের দ্বারা সংসার পরিপূর্ণ, এতগুলা শব্দ বলছে। সেই শব্দগুলো হাত দেওয়া দরকার নেই। পরিপূর্ণকে নেতিবাচক করতে হলে আমি কি বলবো, অপরিপূর্ণ বা শূন্য নয়, আমি জাস্ট সেটুকু বললেই হয়ে যাবে যে অপরিপূর্ণ বা শূন্য নয়। ওকে, নেতিবাচক আমার হয়ে যাবে। পরেরটা দেখি, যা বাঙালির আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে, যা তা এসে পড়ছে, এর অর্থ হচ্ছে যা ডট ডট তা, এটা হচ্ছে আমাদের জটিল বাক্যের কি বল, জটিল বাক্যের বৈশিষ্ট্য, এটাকে সরল করতে হবে। যা তা উঠা দিতে হবে, কি হবে, বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে, বাঙালির আত্মজাগরণ অভিনন্দনের দাবি রাখে, একদম ইজিলি সরল হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট উঠা দিতে আর কিছুই না। সদা সত্য কথা বলা উচিত, অনুকা করলে কি হবে, বলা উচিতের জায়গায় হয়ে যাবে আদেশ, সদা সত্য কথা বলবে। বাঁশির সুরটি সুমধুর, এটাকে যখন বিস্ময়বোধক করবো কি হবে, যে আহা বাঁশির সুরটি কি সুমধুর, একটা আমার বিস্ময় প্রকাশ পাবে। বস্তু জিজ্ঞাসা তথা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না, প্রশ্নবোধক, প্রশ্নবোধক করলে আমি কি এটাকে মানে হ্যাঁ বোধক প্রশ্ন নাকি না বোধক প্রশ্ন কোনটা রাখবো, আমাকে বাক্যটা দেখতে হবে। বাক্যে না থাকলে প্রশ্ন হবে হ্যাঁ, বাক্যে হ্যাঁ থাকলে প্রশ্ন হবে না। সো হতে পারে না বলছে, আমার প্রশ্ন হবে হ্যাঁ, যে বস্তু জিজ্ঞাসা বা বিজ্ঞান কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে কি, হতে পারে কি, তখন আমি যদি বলি এটা কি তারা এটা কি হইতে পারে কখনো, তখন কিন্তু অটোমেটিক অ্যান্সার আসবে না, এটা তো হইতে পারে না, এটা তো শিক্ষার প্রধান বিষয়বস্তু হইতে পারে না। ওকে, সেই জন্য আমাকে এখানে অ্যাফার্মেটিভ ভাবে কোশ্চেনটা আনতে হবে। যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, সরল করতে বলছে, যে সে উঠায় দিব, যে সে উঠায় দিব, তাহলে কি হবে, নর্মালি হয় লোক চরিত্রহীন, আমি এটা জাস্ট আগে পিছিয়ে করে দিলাম, চরিত্রহীন লোক, চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, ঠিক আছে। সো আমরা কিন্তু ইজিলি অ্যান্সার করে ফেলতে পারতেছি, সমস্যা হচ্ছে না আমাদের। এবার আসো আজকের লাস্ট স্লাইড, সবগুলোই বোর্ড কোশ্চেন ছিল, সবগুলোই বিগত হতে ছিল, আরও আছে আমি সব আনিনি, সব আনলে আরও অনেক টাইম লাগতো, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, আমি জাস্ট তোমাদের ফর্মেট দেখা দিচ্ছি। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন, এই যে কিন্তু, এই কিন্তুটা হচ্ছে আমাদের যৌগিক বাক্যের ব্যাপার, সেটাকে উঠায় আমাদের যদিও, তবু, যে, সে এরকম বলতে হবে। কিন্তু থাকলে নর্মালি জটিল করতে গেলে যদিও ডট 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 তবু বা তথাপি বসে, তবু বা তথাপি বা কিন্তু বসে, ঠিক আছে, তবু বা তথাপি বা কিন্তু বসে। সো যদিও তিনি ধনী ছিলেন কিন্তু তিনি সুখী ছিলেন, এই যে দেখো জটিল এসে পড়ছে, যদিও তিনি ধনী ছিলেন কিন্তু তিনি সুখী ছিলেন না। এরপর কি, যৌগিক করতে বলছে, যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে, যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে। সো যদি পরিশ্রম করে, এই যদি দিয়ে একটা জটিল বাক্যে বা একটা শর্ত সাপেক্ষ ব্যাপার এসে পড়ছে, এখানে শর্ত সাপেক্ষ ব্যাপারটা তুলে ফেলতে হবে, যে পরিশ্রম করো তাহলে ফল পাবে, পরিশ্রম করো তাহলে ফল পাবে। জাস্ট এই একটা বাক্যের ক্ষেত্রে যদিটা উঠায় দিলে আমার এটা যৌগিক হয়ে যাচ্ছে, এখানে খুব বেশি কিছু আমার করা দরকার নাই। মানুষ মরণশীল, মানুষ অমরণ, এটা দেখাইছি, বাংলাদেশ উন্নয়নশীল দেশ নয়, এটা দেখাইছি, একই জিনিস দুইবার রিপিট, এটি ভারী লজ্জার কথা। আচ্ছা, এটি ভারী লজ্জার কথা, এটা যখন বিস্ময় সূচক বলছে, তো এটি ভারী লজ্জার কথা মানে কি, এটা কি লজ্জার কথা, ছি ছি, এটা কি লজ্জার কথা, ঠিক আছে, কি লজ্জা কি লজ্জা, এই বিস্ময় বোধকটা হচ্ছে আমাদের প্রকাশ করার জন্য এই যে ছি ছি অর্থটা অ্যাড করতে হবে, এবং এটাকে বলতে হবে এটি কি লজ্জার কথা। এভাবে বাক্যটাকে একটু মডিফাই করে দিতে হবে, যে আমি আমার আবেগটাকে প্রকাশ করতেছি, আমি বিস্ময়টাকে প্রকাশ করতেছি, এই জন্য এটা বিস্ময়বাচক সেন্টেন্সে এইভাবে বসবে। সত্য কথা স্বীকার করো নতুবা বা নয়তো বিপদে পড়বে, নয়তো শাস্তি পাবে। এটা কি, নয়তো শাস্তি পাবে মানে কি, আমি সত্য কথা স্বীকার না করলে শাস্তি পাবো, জাস্ট সরল হিসাবে লিখে দিব, সত্য কথা স্বীকার না করলে শাস্তি পেতে হবে বা শাস্তি পাবে। নেতিবাচক করতে বলছে এই সেন্টেন্সকে, ইহারা অন্য জাতের মানুষ, অন্য জাতের মানুষ মানে কি, আমাদের জাতের মানুষ নয়, এরা ভিন্ন জাতের মানুষ। তো আমি এটাকে নেতিবাচক করলে কি বলবো, ইহারা এই জাতের মানুষ নয়, ইহারা এই জাতের মানুষ নয়। এরপর হচ্ছে বাকি অংশ, এটা আমরা মোটামুটি দেখে আসছি, তবু আরেকবার দেখি, আমাদের আগে এতক্ষণ যা পড়ছি এগুলাই কিন্তু সব। পড়াশোনা করো নচেত বা নতুবা বা নইলে, নইলে ভবিষ্যৎ অন্ধকার, এটাকে জটিল করলে কি হবে, যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু
যদি পড়াশোনা না করো তাহলে হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার। এটা হচ্ছে যদি তবে, যদি তবে এই অর্থে বসবে, যদি পড়াশোনা না করো তবে ভবিষ্যৎ অন্ধকার। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এটা স্টার মার্ক। আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, তো বহু কষ্টে শিক্ষা লাভ করেছি, এখানে কষ্ট একটা শিক্ষা লাভ একটা, দুইটা যোগে আমি করতে পারি যে আমি বহু কষ্ট করেছি ফলে বা তাই বা এবং শিক্ষা লাভ করেছি। যদি কেউ বলে আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি হবে, যদি কেউ বলে আমি বহু কষ্ট করেছি তাই শিক্ষা লাভ করেছি তাও হবে। ওকে, দুইটাই হবে। হৈম তাহার অর্থ বুঝিল না, অস্তিবাচক করলে কি হবে? অর্থ বুঝে নাই মানে কি? সে অর্থ বুঝতে ব্যর্থ হয়েছে। হৈম তার অর্থ বুঝিতে ব্যর্থ হইল, হৈম তার অর্থ বুঝিতে অপারগ হইল, হৈম তার অর্থ বুঝিতে ব্যর্থ হইল, এটাই সুন্দর। ঠিক আছে। ত্যাগের এ মহিমা অপূর্ব, ত্যাগের এ মহিমা অপূর্ব, এটাকে বিস্ময়সূচক করলে আমি কি বলবো? কি অপূর্ব ত্যাগের এ মহিমা, কি অপূর্ব এ ত্যাগের মহিমা। ঠিক আছে, এভাবে আমি জিনিসটাকে বলতে পারি। ফুল সকলেই ভালোবাসে, সকলেই ভালোবাসে, তাহলে আমি কি বলবো? ফুল কি সকলেই ভালোবাসে না? ফুল কি সকলেই পছন্দ করে না? তো করে না বলে কিন্তু অ্যান্সারটা হ্যাঁ আসবে, যে হ্যাঁ ফুল তো সবাই পছন্দ করে। সেই জন্য এখানে প্রশ্নবাচকের সময় আমি না বসাবো। আর লাস্ট হচ্ছে আমাদের যে কাজটা তোমার করা উচিত, এই যে উচিতটা জাস্ট উঠে গিয়ে আমার আদেশ হয়ে যাবে। দেখো তো এবার ঠিক হয়েছে? স্ট্রিম কিটা কোথায়? এবার কি ঠিক হয়েছে? একটু দেখো তো। আচ্ছা, আমি ক্যামেরাটা কিভাবে কানেক্ট করতে হয় আমি বুঝতেছি না। লাইভ কি শোনা যাচ্ছে? একটু বলো তো, লাইভ কি শোনা যাচ্ছে? কথাবার্তা শোনা যাচ্ছে? আচ্ছা, এই জায়গাটা আমি কি করতে পারি? একটু দেখি জায়গাটা কি করা যায়। আচ্ছা, এই জিনিসটা কিভাবে ঠিক করতে হয় আমি এখনো বুঝতেছি না। এটা যদি আমি পরে বুঝতে পারি আমি এটাকে ঠিক করে দিব, বাট এটাকে এখনো কিছু করা যাচ্ছে না। তো মোটামুটি যেহেতু ক্লাস শেষ, আমি ক্লাসটাকে এখানে এন্ড করে দিচ্ছি। ঠিক আছে, এখানে
হয়তো আমার ভয়েসটা তোমরা শুনতে পাইতেছো, কিন্তু এখানে আমার ক্যামেরাটা আসতেছে না সামহাও। সো যৌগিক বাক্যে ঘটতে কমা আবশ্যক কি না, মাঝে মধ্যে কমা বসে মাঝে মধ্যে কমা বসে না। কি এবং কি এই দুইটার ব্যাপারটা হচ্ছে কি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি এবং আচ্ছা, বিড়ালটাকে বোঝানো দায় হইল, যেহেতু দায় হইল লেখা, হইল ক্ষেত্রে তোমাকে হইলই লিখতে হবে, তুমি শুধু হলো লিখলে হবে না, তোমাকে হইলই লিখতে হবে। আর আরেকটা যেটা ব্যাপার, কি এবং কি, শুধু কি, কয়ের অস্বীকারটা হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে? কয়ের অস্বীকারটা তোমার কি বলে, কয়ের অস্বীকারটা হচ্ছে আমাদের যখন হ্যাঁ না বোধক আমরা কোশ্চেন করি, যেটার উত্তর হ্যাঁ বা না হবে, তখন হচ্ছে আমরা কয়ের অস্বীকার ইউজ করি। কিন্তু যখন কি বলতে আমরা একটা ওয়ার্ড বা একটা আলাদাভাবে অ্যান্সার আশা করি, যে এটা কি হইলো, আমাকে ঘটনা কি, তখন কিন্তু আমি একটা ঘটনা, একটা কমপ্লিট উত্তর, হ্যাঁ না এর বাইরে উত্তর জানতে চাচ্ছি, তখন হয় কয় দীর্ঘিকার, ঠিক আছে? সো লাস্ট ক্লাসটা এরকম একটা ইন্টারাপশন হয়ে গেল, এখন আমি ভিডিওটা কানেক্ট করতে পারতেছি না, বুঝলাম, মাঝখানে ভিডিওটা আমার ইন্টারাপ্ট হয়ে যাবে, আমি এখন ভিডিওটা কানেক্ট করতে পারতেছি না এই মুহূর্তে। এটা কীভাবে কানেক্ট করবো আমি বুঝতেছি না, এটা অন্য কোনোভাবে হয়তো থাকলে কানেক্ট করা যেত, আমি যেহেতু বুঝতে পারতেছি না কি করব। তো এখন দেখা যাক এটা কি করা যায়। আচ্ছা, অ্যালাউ অ্যাক্সেস টু ইওর ক্যামেরাস, আমি দেখি ট্রাই অ্যাগেন করে দেখি কি হয়। সো লাইভটা আমি আজকে এ পর্যন্তই শেষ করে দিই, ঠিক আছে? লাইভটা আমি এ পর্যন্তই শেষ করে দিই। আমাদের হচ্ছে ব্যাকরণের মানে বাক্যতত্ত্ব এই পর্যন্তই ছিল। সো বাক্যতত্ত্ব এ পর্যন্তই আমাদের আজকে শেষ, এখানে এর বেশি আর কিছু মানে ইয়া নাই, এর বেশি আমাদের বাক্যতত্ত্বে পড়ার কিছু নেই, মোটামুটি আমি সব কিছু রিভিউ করে দিছি। এখন হচ্ছে তোমাদেরকে জিনিসটা আবার নিজের মতো করে পড়তে হবে, নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? সো তাহলে ক্লাসটা আজকে এ পর্যন্তই থাক। ক্যামেরা ইন্টারাপশন হওয়ার কারণে আমি আবার ক্যামেরাটা কানেক্ট করতে পারতেছি না, জাস্ট ভয়েসটা কানেক্ট হয়েছে। সো আজকের মতো তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে ইংলিশের ক্লাসে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।